অভিজ্ঞতাবাদ বলতে বোঝায় যে মতবাদ অনুসারে বাহ্য জগৎ সম্পর্কে আমাদের জ্ঞান হয় কার মাধ্যমে? না, অভিজ্ঞতার মাধ্যমে। অভিজ্ঞতাটা কি? না, অভিজ্ঞতা বলতে বোঝায় যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই যে বাইরের যে ইন্দ্রিয়, সেই ইন্দ্রিয়ের মাধ্যমে হুম যে আমাদের জ্ঞান হচ্ছে, বাইরের জগতের জ্ঞান হচ্ছে, সেটা হচ্ছে অভিজ্ঞতা। এই অভিজ্ঞতার পাওয়া জ্ঞানের অন্য একটা বৈশিষ্ট্য কি বলতো? যে জ্ঞানের মধ্যে নতুনত্ব থাকবে। জ্ঞান হচ্ছে আমাদেরকে নভেলটি, নতুনত্ব প্রদান করবে। তাহলে অভিজ্ঞতাবাদী দার্শনিকদের মত অনুসারে কিন্তু সেই জ্ঞানটাই যথার্থ যে জ্ঞানের মধ্যে নতুনত্ব থাকবে। ক্লিয়ার? এবার ডেভিড হিউম তিনি হচ্ছেন একজন আহ অভিজ্ঞতাবাদী দার্শনিক। শুধু অভিজ্ঞতাবাদী দার্শনিক বলা ভুল হবে, তিনি না সংশয়বাদীও বটে। সেগুলো আমরা আস্তে আস্তে করে পড়বো। তিনি হচ্ছে সংশয়বাদীও। হ্যাঁ, তিনি সংশয়বাদী এর অন্যতম হচ্ছে প্রধান প্রবক্তা। এবং তার মত অনুসারে যে আমাদের যে সমস্ত প্রকার জ্ঞান হয়, সেই জ্ঞানের উৎস হচ্ছে অভিজ্ঞতা, বা যেটাকে আমরা বলছি কি না, মুদ্রণ, প্রত্যক্ষণ, যেটাকে ইমপ্রেশন বলছি তিনি তার হুম? আর কি তার দর্শনে আমরা আর কি পড়বো, কি পড়তে পারি? না, বলছে তার দর্শনে যেগুলো যুগান্তকারী যে সমস্ত তত্ত্বগুলো, যে বিষয়বস্তুগুলো রয়েছে, সেইগুলোর মধ্যে কার্যকারণ তত্ত্ব, তার আত্মা সংক্রান্ত মতবাদ, ঈশ্বর সম্পর্কে তিনি যে সমালোচনা করেছে, হ্যাঁ, সেই মতবাদ, এবং আর কি না, আর হচ্ছে তিনি বিশেষ করে হিউম জ্ঞানের সীমাবদ্ধতা সম্পর্কে, মানে মানুষের জ্ঞানের লিমিটেশন কতটা, তার উপরে কিন্তু হিউম বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। সেইগুলো কিন্তু আমরা আজকের দর্শনে, আজকের ক্লাসে পড়ব। আর কি দেখো, হিউমের দর্শন সম্পর্কে আমরা যেটা জানতে পারি, যে বই থেকে জানতে পারি, যে বইটা ভীষণ মানে প্রসিদ্ধ প্রচলিত, সেটা হচ্ছে এ ট্রিটিস অফ হিউম্যান নেচার। আর যে বইটা স্পেশাল পেপার হিসেবে পড়ানো হয়, হ্যাঁ, হিউমের দর্শন হিসাবে স্পেশাল পেপার হিসাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু হিউমকে স্পেশাল পেপার হিসাবে ইউজিতে পড়ানো হয়। তো সেই বইটা হচ্ছে অ্যান ইনকোয়ারি কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং। এটা ভীষণ একটা গুরুত্বপূর্ণ হিউমের বই। এবং হিউমের এই বইটা থেকে অ্যান ইনকোয়ারি নামেও বইটাকে জানা যায়, যে এই বইটার উপর নির্ভর করেই কিন্তু তার এই যে দার্শনিক তত্ত্ব, মুদ্রণ ধারণার তত্ত্ব, তার কার্যকারণ তত্ত্ব, তিনি যে ম্যাটার অফ ফ্যাক্ট রিলেশন অফ আইডিয়ার কথা বলছি, হ্যাঁ, এই যে বিষয়গুলো, হ্যাঁ, তারপরে তার সংশয়বাদ তত্ত্ব, হ্যাঁ, তিনি আত্মা সম্পর্কে, ঈশ্বর সম্পর্কে কি বলছে সেটা, সেইগুলো কিন্তু তার এই ট্রিটিস, তার ইনকোয়ারি কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, এই বই থেকে কিন্তু আমরা জানতে পারি। এই বইটা ছাড়াও তার আরেকটা বই রয়েছে, সেটা হচ্ছে অ্যান ইনকোয়ারি কনসার্নিং দ্য প্রিন্সিপাল অফ মোরাল বলেও কিন্তু তার একটা বই রয়েছে। এই গেল হিউমের পরিচয়। হ্যাঁ, এবার হিউমের যে টপিকগুলো, যে বিষয়গুলো, যে সিলেবাসটা তোমাদের কি বলা যায় রয়েছে, সেইটা কিন্তু আমাদের ধীরে 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 পড়তে হবে। প্রথমতই বলি যে হিউম তো একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক। তাহলে অভিজ্ঞতা দিয়েই জ্ঞানের শুরু হবে আমাদের, অভিজ্ঞতাই হবে জ্ঞানের উৎস। এবং তিনি, হিউম, অভিজ্ঞতাকে বিশ্লেষণ করে তিনি কিন্তু, হ্যাঁ, বলেন আমাদের জ্ঞানের মূলে দুটি বিষয় রয়েছে। আমাদের যে জ্ঞান হয়, সেই জ্ঞানের মূলে দুটি বিষয় রয়েছে। সেই দুটি বিষয় কি কি? একটা হচ্ছে মুদ্রণ, যেটাকে তিনি বলছেন ইমপ্রেশন। আরেকটা কি না, আরেকটা হচ্ছে আইডিয়া বা ধারণা। তো হিউমের দর্শন অনুসারে আমাদের জ্ঞান হয় এই মুদ্রণ এবং ধারণার মাধ্যমে। হ্যাঁ, হিউমের জ্ঞান তত্ত্বের মূল ভিত্তি কিন্তু এই দুটো বিষয়, মুদ্রণ এবং ধারণা। হিউম বলেন যার নাকি মুদ্রণ আমাদের হয় না, তার ধারণা কিন্তু গঠন করতে আমরা পারি না। যার মুদ্রণ আমাদের হয় না, সেই বিষয় সম্পর্কে কিন্তু আমরা ধারণা গঠন করতে পারি না। এই কারণে হিউম তার দর্শনে মুদ্রণ এবং ধারণার মধ্যে কিন্তু সুস্পষ্ট পার্থক্য করেছে। এবং তিনি বোঝাতে চেয়েছেন যে মুদ্রণটা কি, ধারণাটা কি, মুদ্রণের দ্বারা আমাদের কার জ্ঞান হয়, আর ধারণাটা বলতে কি বোঝায়, সেইগুলো কিন্তু তিনি ক্ল্যারিফাই করার জন্য প্রথমে, হ্যাঁ, তিনি কিন্তু কি বলা যায়, এই মুদ্রণ ধারণার মধ্যে পার্থক্য করেছে। তাহলে প্রথম কথাই বলি যে হিউম কিন্তু
প্রথমে বলছে আমাদের জ্ঞান হয় কার মাধ্যমে? প্রত্যক্ষের মধ্যে দিয়ে। অভিজ্ঞতাবাদী দার্শনিক তিনি। জ্ঞান হয় কার মধ্যে দিয়ে? না প্রত্যক্ষের মধ্যে দিয়ে। তাহলে প্রথমেই প্রশ্ন হচ্ছে যে এই পারসেপশন, যেটাকে আমি প্রত্যক্ষ বলছি, সেটা কি? সে পারসেপশনটা কি? প্রত্যক্ষটা কি? প্রত্যক্ষটাকে বিশ্লেষণ করলে আমরা দুটো জিনিস পাচ্ছি, একটা ইমপ্রেশন, একটা আইডিয়া। সেটা পরে আসছি। কিন্তু আগেই হচ্ছে হিউমের মত অনুসারে আমাদের তো অভিজ্ঞতার দ্বারা জ্ঞান হয়, মানে পারসেপশনের দ্বারা জ্ঞান হয়। তো সেই পারসেপশনটা কি? পারসেপশন বলতে বা প্রত্যক্ষণ বলতে বা প্রত্যক্ষ বলতে কি বোঝায়? না বলতে মনের মধ্যে উদ্ভূত একটা কি বলা যায়? অনুভূতি, একটা অভিজ্ঞতা, একটা চিন্তা, একটা কল্পনাকে বোঝায়। হিউমের মধ্যে মানুষের সমস্ত বিষয়, হ্যাঁ? বিষয়বস্তুকে কিন্তু আমরা কি বলি? মানে আমাদের মনে যত বিষয়বস্তু রয়েছে, সেই বিষয়বস্তুগুলোকে আমরা কি বলি? পারসেপশন বলি। হিউম বলছেন যে এই পারসেপশনকে না দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রত্যক্ষ অনুভূতি, যেটাকে মুদ্রণ বলছে, যেটাকে ইমপ্রেশন বলছে। আরেকটা কি? না আরেকটাকে ধারণা। সেটা হচ্ছে আইডিয়া। বলছে এই মুদ্রণ এবং এই ধারণা হচ্ছে হিউমের জ্ঞান তত্ত্ব অনুসারে মেন গুরুত্বপূর্ণ বিষয়। এইবার তোমাদের জানতে হবে এই মুদ্রণ এবং ধারণাটা কি এবং এদের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? সেই জায়গাটা কিন্তু তোমাদের জানতে হবে। স্লাইডটা যদি তোমরা দেখতে পাও খুব ভালোভাবে দেখতে পাবে যে মুদ্রণ আর ধারণাটা কি? মুদ্রণ হচ্ছে প্রত্যক্ষ অনুভূতি। প্রত্যক্ষ অনুভূতি। তাহলে কি ইমপ্রেশন কি? না ইমপ্রেশন হলো ইমপ্রেশন বা মুদ্রণ হচ্ছে মনের সেই প্রত্যয় যা প্রত্যক্ষ অভিজ্ঞতা বা ইন্দ্রিয় অনুভূতির মাধ্যমে তীব্র ও জীবন্ত রূপে অনুভূত হয়। এই লাইনটা কি? ইমপ্রেশন কি? না ইমপ্রেশন হলো মনের সেই প্রত্যয় যেটাকে আমরা প্রত্যক্ষ অভিজ্ঞতা বা ইন্দ্রিয় অনুভূতির মাধ্যমে যেটাকে আমরা লাভ করি, হ্যাঁ? এবং সেটা কিরকম? সেটা যে জীবন্ত, হ্যাঁ? স্পষ্ট, হুম? তো এবং সেটা কি তীব্র, সেটা হচ্ছে মুদ্রণ। এবার এই একটা বিষয়কে মুদ্রণ হতে গেলে সেই মুদ্রণের কতগুলো বৈশিষ্ট্য আছে। মুদ্রণ এমনি এমনি নয়। একটা বিষয়কে আমি মুদ্রণ বলে দিলাম এমনি নয়। বলছে মুদ্রণ হতে গেলে কত বৈশিষ্ট্য হতে হবে, না কি? না কোনো বিষয়কে মুদ্রণ হতে গেলে সেটাকে প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে উৎপন্ন হতে হবে। মানে আমি চক্ষু করণ নাসিকা জিহ্বা এই ইন্দ্রিয়গুলোর মধ্যে দিয়ে প্রত্যক্ষ অভিজ্ঞতার মধ্যে দিয়ে সেটাকে উৎপন্ন হতে হবে। আবার কি? না যেটা মুদ্রণ সেটা অত্যন্ত তীব্র, সেটা অত্যন্ত স্পষ্ট হবে। হুম? আর কি? না ইন্দ্রিয়, আবেগ ও অনুভূতির মাধ্যমে কিন্তু এই মুদ্রণটাকে লাভ করা যায়, যেটাকে আমি ইমপ্রেশন বলছি। ক্লিয়ার? আর কি? না সমস্ত জ্ঞান আমাদের জন্মের পর থেকে মৃত্যুর আগের দিন পর্যন্ত যে আমাদের জ্ঞান হয়, সেই সমস্ত জ্ঞানের, হ্যাঁ? প্রাথমিক উৎস এই মুদ্রণ। ক্লিয়ার? আমি বোঝাতে পারছি মুদ্রণটা কি? মুদ্রণটা কি বললাম? না মুদ্রণ হচ্ছে তাই যেটা আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে উৎপন্ন হবে। মুদ্রণ হলো সেটা যেটা অত্যন্ত তীব্র এবং স্পষ্ট। মুদ্রণ হলো সেটা যেটা হচ্ছে আমার ইন্দ্রিয়, আবেগ, অনুভূতি এইগুলোর মাধ্যমে আমি লাভ করি। এবং মুদ্রণ হচ্ছে সেটা যেটা হচ্ছে আমাদের জন্মের পর থেকে মৃত্যুর আগের দিন পর্যন্ত যত জ্ঞান হয় সমস্ত জ্ঞানের প্রাথমিক উৎস, হ্যাঁ? সেটা কি? না মুদ্রণ। কিরকম? না ধরো আমি কোনো আগুনের তাপ অনুভব করছি, সেটা আমার মুদ্রণ। আমি কোনো ফুলের গন্ধ পাচ্ছি, সেটা মুদ্রণ। আমি হচ্ছে সাপোজ ধরো আমি কোনো ফল খাচ্ছি, সাপোজ ধরো আম খাচ্ছি, আমের স্বাদ গ্রহণ করছি, সেটাও মুদ্রণ। ধরো আমি আমার মনের মধ্যে আনন্দ হচ্ছে, দুঃখ হচ্ছে, রাগ হচ্ছে, ভয় অনুভব হচ্ছে, এইগুলো কি? এইগুলো সব মুদ্রণ। এবং এই মুদ্রণগুলো না অত্যন্ত স্পষ্ট এবং এইগুলো অত্যন্ত তীব্র। সেটা হচ্ছে মুদ্রণ। ক্লিয়ার? তাহলে আমরা দেখছি মুদ্রণটা কি? না মুদ্রণটা হচ্ছে প্রত্যক্ষ অনুভূতির মাধ্যমে পাই, অর্থাৎ প্রত্যক্ষ অভিজ্ঞতার মধ্যে দিয়ে পাই। মুদ্রণ হচ্ছে তীব্র এবং সেটা জীবন্ত, স্পষ্ট যেটাকে বলছে। এবং এই মুদ্রণটা আগে উৎপন্ন হয়। এক মুদ্রণ ধারণা, হিউম তার দর্শনে মুদ্রণ ধারণার মধ্যে পার্থক্য করেছে। সেই পার্থক্যটা আমি পরে বলছি। তাহলে মুদ্রণটা হচ্ছে আগে উৎপন্ন হয়। মানে আমাদের জ্ঞান হওয়ার জন্য আগে কিন্তু মুদ্রণ হবে। আর কি? না এই মুদ্রণটা হচ্ছে স্বাধীন। হ্যাঁ? মুদ্রণটা কি? না স্বাধীন মুদ্রণ। আর কি? আর বলা হচ্ছে এই যে মুদ্রণের কথা বলছি, হ্যাঁ? সেইটা হচ্ছে কি আমাদের সমস্ত জ্ঞানের মূল উৎস।
হ্যাঁ? এবং উদাহরণ হিসাবে আমি কতগুলো উদাহরণ বললাম, ধরো আমার তাপ অনুভব হচ্ছে, আমি কোনো ফুলের গন্ধ নিচ্ছি, আমি কোনো স্বাদ গ্রহণ করছি, আমার সুখ, দুঃখ, ভয়, রাগ এইগুলো হচ্ছে। অর্থাৎ সহজ ভাষায় তোমরা জানবে যে হিউমের মত অনুসারে আমাদের যে বাহ্য যে ইন্দ্রিয় কয় প্রকার? না ৫ প্রকার যে বাহ্য ইন্দ্রিয় এবং অন্তঃইন্দ্রিয় মন, তার দ্বারা সরাসরি যে বিষয়টা আমার জ্ঞান হচ্ছে সেইটা হচ্ছে মুদ্রণ। ক্লিয়ার? আর ধারণাটা কি? ধারণাটা কি? ধারণাটা হচ্ছে জাস্ট মুদ্রণের পরে হয়। ধারণাটা কি? ধারণাটা জাস্ট মুদ্রণের পরে হয়। ধারণা বা আইডিয়া হলো ইমপ্রেশনের, কি? মুদ্রণ বা ধারণা হচ্ছে ইমপ্রেশনের, ধারণাটা হচ্ছে কি? না মুদ্রণের অস্পষ্ট, হ্যাঁ? ক্ষীণ, দুর্বল মানসিক মানসিক প্রতিরূপটা হচ্ছে ধারণা। আবার বলছি, এতক্ষণ আমরা জেনেছি কি মুদ্রণ কি। এবার আমরা জানবো ধারণা কি হুমের মতে। ধারণাটা কি? না ধারণা হচ্ছে মুদ্রণের অস্পষ্ট, ক্ষীণ মানস প্রতিরূপ। হুম? অর্থাৎ ধারণাটা হচ্ছে দুর্বল। সেটা হচ্ছে মুদ্রণের তুলনা অনেকটা ফিকে, অনেকটা হচ্ছে কি বলা যায় আ ব দুর্বল। সেটা হচ্ছে অনেকটা ক্ষীণ একটা মানসিক একটা প্রতিরূপ, একটা স্মৃতিও বলা যেতে পারে সেটাকে। সেইটা কি? সেটা ধারণা। এবার কোনো কিছুকে যদি ধারণা হতে হয় না, তাকে কতগুলো হচ্ছে তার বৈশিষ্ট্য থাকতে হবে। কি বৈশিষ্ট্য? যেমন ধারণা হতে গেলে সেটাকে প্রথমত ১ম ক্রাইটেরিয়া হচ্ছে সেটাকে মুদ্রণ থেকে উৎপন্ন হতে হবে। অর্থাৎ সেটাকে ইমপ্রেশন থেকে উৎপন্ন হতে হবে। আর কি? আর যেটা আ ধারণা হবে সেটা কিন্তু তুলনামূলকভাবে অস্পষ্ট হবে। সেটা দুর্বল হবে, হ্যাঁ? এবং সেই যে ধারণা, সেই ধারণাটা প্রকাশ পাবে কার মধ্যে দিয়ে? স্মৃতির মাধ্যমে, কল্পনার মাধ্যমে ধারণাটা প্রকাশ পাবে। আর কি? আর ধারণা সবসময়ের জন্য ইমপ্রেশনের উপরে নির্ভর করবে। কিরকম? তাহলে আমি একটু উদাহরণের মধ্যে দিয়ে আমি যদি ধারণাটাকে বুঝি তাহলে বুঝতে পারবো কি? না ধরো আমি আগুন আমার সামনে আছে, ভালো করে বুঝবে বিষয়টা। ধরো আগুন, আমি আগুনের তাপ অনুভব করছি, আমার সামনে আগুন জ্বলছে, আগুনের তাপ অনুভব করছি, এইটা মুদ্রণ। ক্লিয়ার? আমি কোনো ফুল আমার সামনে আছে, আমি তার গন্ধটা নিচ্ছি, সেটা মুদ্রণ। হ্যাঁ? আর ধারণাটা কি? না আমি হচ্ছে ওই যে আগুনের তাপটা যে অনুভব করছিলাম, সেটা পরে না আমি সেই সেই তাপ অনুভব যে করছিলাম সেটার কথা মনে করছি, সেটা ভাবছি। বা আমি যে ফুলের গন্ধটা নিচ্ছিলাম, হ্যাঁ? পরে আমি সেই গন্ধটা যে নিচ্ছিলাম সেটা স্মরণ করছি। ক্লিয়ার? এইটা হচ্ছে ধারণা। তাহলে দেখো আমি দেখছি যে মুদ্রণ যেটা সেটা হচ্ছে স্পষ্ট। সেটা হচ্ছে আগে ঘটবে। আর ধারণাটা কি? ধারণা হচ্ছে মুদ্রণের অস্পষ্ট, ক্ষীণ, দুর্বল মানস প্রতিরূপটাই হচ্ছে ধারণা। এইবার এই মুদ্রণ ধারণা কি আমি জেনে গেছি। এবার এই মুদ্রণ এবং ধারণার মধ্যে, হ্যাঁ? আমাকে কিন্তু পার্থক্যটা করতে হবে। এই পার্থক্যটা যে মুদ্রণ আর ধারণা কি যে বুঝতে পেরে গেছি। পার্থক্যটা সহজ। কিরকম? না দেখো, যেটা মুদ্রণ সেটা কিন্তু প্রত্যক্ষ অভিজ্ঞতা। যেটা মুদ্রণ সেটা হচ্ছে প্রত্যক্ষ অভিজ্ঞতা। আর যেটা ধারণা সেটা কি? একটু আগেই বলেছি। সেটা কি? না সেটা হচ্ছে স্মৃতি আ বা কল্পনা। হুম? যেটা মুদ্রণ সেটা কি? সেটা হচ্ছে প্রত্যক্ষ অভিজ্ঞতা। সরাসরি প্রত্যক্ষের মধ্যে দিয়ে পাচ্ছি। আর যেটা ধারণা সেটা হচ্ছে স্মৃতি বা কল্পনা। আর যেটা মুদ্রণ সেটা হচ্ছে তীব্র এবং সেটা জীবন্ত, স্পষ্ট। আর যেটা ধারণা সেটা হচ্ছে দুর্বল এবং ক্ষীণ প্রতিরূপ। হ্যাঁ? কার? না মুদ্রণের ক্ষীণ প্রতিরূপ। আর কি? না যেটা মুদ্রণ সেটা হচ্ছে আগে উৎপন্ন হয়। আর যেটা ধারণা সেটা হচ্ছে কি? পরে উৎপন্ন হয়। কার পরে উৎপন্ন হয়? না মুদ্রণের পরে উৎপন্ন হয়। আর কি? আর হচ্ছে যে মুদ্রণ হচ্ছে আমাদের জ্ঞানের মূল উৎস। আর কি? আর ধারণা কি? ধারণা হচ্ছে মুদ্রণের মানস প্রতিরূপ। অর্থাৎ মুদ্রণের প্রতিরূপ বা প্রতিচ্ছবিটাই হচ্ছে কি? না ধারণা। ক্লিয়ার? আর এই যে মুদ্রণ যেটাকে ইমপ্রেশন বলছি, সেটা হচ্ছে ইন্দ্রিয় এবং অনুভূতির মাধ্যমে লাভ করা যায়। ইন্দ্রিয় এবং অনুভূতির মাধ্যমে হচ্ছে সেটা লাভ করা যায়। আর ধারণাটা কি? না ধারণাটা হচ্ছে না মুদ্রণের ঠিক পরে যখন সেই বিষয়টাকে নিয়ে চিন্তা করছি, সেটা স্মরণ করছি, সেটা কল্পনা করছি, এই মাধ্যমেই কিন্তু আমরা ধারণাটাকে জানতে পারি। ক্লিয়ার? তাহলে তোমরা মুদ্রণ কি এবং ধারণা কি জানতে পারলে। হিউমের মত অনুসারে প্রত্যেকটা যে সরল ধারণা রয়েছে সেই সরল ধারণা হুম কোনো না কোনো সরল অনুভূতি
তথা ইমপ্রেশনের প্রতিলিপি। এবং এটি হচ্ছে হিউমের দর্শনে একটা কপি প্রিন্সিপাল নামে পরিচিত। কি না, হিউম বলছেন যে প্রত্যেকটা যে সরল ধারণা সেটা কিন্তু কোনো না কোনো সরল মুদ্রণের উপর নির্ভর করে। হুম? যেমন একজন ব্যক্তি প্রথমে একটি কি গোলাপ ফুল দেখে, তার রং, তার স্বাদ, সরি তার রং, তার গন্ধ, এইগুলো কি করে সে প্রথমে অনুভব করে এবং পরে কি করে না সেটা নিয়ে চিন্তা করে, সেটা নিয়ে ভাবে। হুম? সেই যে মানসচিত্র যেটা তার হচ্ছে, তার গঠন করছে সেই ফুল সম্পর্কে, সেটা হচ্ছে আইডিয়া। এই মুদ্রণ এবং ধারণা কাকে বলে এবং মুদ্রণ ধারণার পার্থক্য বিষয় বলতে গেলে বলতে হয় যে মুদ্রণটা হচ্ছে কি ধারণার কারণ। মুদ্রণটা কি না ধারণার কারণ। কারণ মুদ্রণ হচ্ছে পূর্বে ঘটে, ধারণা পরবর্তী ঘটে এবং মুদ্রণ ধারণার মধ্যে যে সম্পর্ক সেটা কি না একটা আগে পরের সম্পর্ক, পূর্বাপর সম্পর্ক। মুদ্রণ ধারণার মধ্যে যে সম্পর্ক কি না পূর্বাপর সম্পর্ক। সেই হিসাবে আগে পরের ঘটনা অনুসারে মুদ্রণকে আমরা ধারণার কি বলি না কারণ বলতে পারি। এইবার মুদ্রণ ছাড়া আমার কিন্তু কোনো বিষয়বস্তুর ধারণা হতে পারে না। বলছে যারা নাকি জন্মান্ধ সেই কারণে কিন্তু তারা কখনো কি না বর্ণের ধারণা করতে পারে না। তো যার মুদ্রণ আমার হয় না তার ধারণা কিন্তু আমার হয় না। অবশ্য পরবর্তীকালে অনেকে দেখিয়েছে যে বিষয়ের আমার মুদ্রণ হয় না তার ধারণা গঠন করা সম্ভব। হ্যাঁ, যার আমার মুদ্রণ হয় না তার ধারণা গঠন করা সম্ভব বৈজ্ঞানিক পদ্ধতির উন্নতির ফলে এরকম সম্ভব হয়েছে যে কোনো বিষয়ের মুদ্রণ আমার হয়নি কিন্তু ধারণা হয়েছে, এরকম দৃষ্টান্ত পাওয়া যায়। কিন্তু হিউম বলেন যে দুটো বা একটা ব্যতিক্রম দৃষ্টান্তের জন্য আমার যে তত্ত্ব যে মুদ্রণ ছাড়া ধারণা সম্ভব নয়, এই তত্ত্বটিকে বাতিল করা অসঙ্গত। এই তত্ত্বটিকে আমি বাতিল করতে পারবো না। তিনি বাতিল করেননি। তিনি দাবি করেছেন এবং তিনি স্বীকারও করেছেন যার মুদ্রণ আমার হয় না তার ধারণা আমার হয় না। তো এই কারণে এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। তিনি বলছেন আমাদের সমস্ত জ্ঞান হয় কার মধ্যে দিয়ে প্রত্যক্ষের মধ্যে দিয়ে। সেই প্রত্যক্ষকে বিশ্লেষণ করলে দুটি জিনিস পাই, আমরা দেখতে পাই একটা মুদ্রণ একটা ধারণা। এতক্ষণ আমরা চর্চা করলাম মুদ্রণ কি এবং ধারণা কি এবং এই মুদ্রণ ধারণার পার্থক্য নিয়ে, মুদ্রণের সংজ্ঞা, ধারণার সংজ্ঞা, হ্যাঁ, মুদ্রণের একটা উদাহরণ, ধারণা একটা উদাহরণ এবং তাদের মধ্যে পার্থক্য, এইগুলো আমরা পড়লাম। এইবার হিউমের দর্শনে যে জিনিসটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে হিউম স্বীকার করেন, শুধু হিউম নয়, ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ, লক, বার্কলে, হিউম এরা সকলেই একটা জিনিস স্বীকার করে যে আমাদের যে জ্ঞান হয় না সেই জ্ঞানটা কিন্তু কি বলা যায় কোনো না কোনো অবধারণের মধ্যে দিয়ে হয়, কোনো না কোনো অবধারণের মধ্যে দিয়ে হয়, এটা সকলে স্বীকার করে। এবার এই যে জ্ঞান আমাদের হয়, হিউম বলেন যে আমাদের যে জ্ঞানটা হয় সেটা ধারণার মধ্যে দিয়ে হয়। আমাদের যে জ্ঞানটা হয় সেটা কার মধ্যে দিয়ে হয় না অভিজ্ঞতার মধ্যে দিয়ে হয়। এবার হিউম কিন্তু তার দর্শনে দু ধরনের, হ্যাঁ, দু ধরনের জ্ঞানের কথা বলেছে। হিউম তার দর্শনে দু ধরনের জ্ঞানের কথা বলেছে। এবার সেই দু ধরনের জ্ঞানটা কি যেটা খুব গুরুত্বপূর্ণ। এবার এই ২০২৫ যে এসএলএসটি পরীক্ষাটা হয়েছে সেখানে কিন্তু এখান থেকে একটা প্রশ্ন এসছে। আমি সেটা বলবো, পড়াতে আমি বলবো। দেখো, হিউম তার দর্শনে আ এক হচ্ছে রিলেশন অফ আইডিয়া আর একটা হচ্ছে ম্যাটার অফ ফ্যাক্ট। রিলেশন অফ আইডিয়া আর ম্যাটার অফ ফ্যাক্ট মানে হচ্ছে ধারণা সংক্রান্ত জ্ঞান এবং বাস্তব ঘটনা সংক্রান্ত জ্ঞান। এই দু প্রকার জ্ঞানের কথা কিন্তু হিউম বলছে। তাহলে আমরা দেখছি যে ডেভিড হিউম তিনি প্রথমেই বলছেন যে মুদ্রণ থেকেই আমাদের জ্ঞানটা হয়, অর্থাৎ ধারণাটা হয়। মুদ্রণ ছাড়া ধারণা সম্ভব নয়। কিন্তু আমাদের যে জ্ঞান হয় সে জ্ঞানকে প্রধানত দুটি ভাগে বিভক্ত করা যায়। কি একটা হচ্ছে রিলেশন অফ আইডিয়া, যেটাকে বলা হয় ধারণা সংক্রান্ত জ্ঞান। আরেকটাকে বলা হয় ম্যাটার অফ ফ্যাক্ট, যেটা তথ্যের উপর নির্ভর করে। সেটা কি না বাস্তব ঘটনা সংক্রান্ত জ্ঞান। হ্যাঁ, তার মত অনুসারে, হ্যাঁ, মানে হিউমের মত অনুসারে মানুষের সমস্ত জ্ঞান কিন্তু এই দুই প্রকার, হ্যাঁ, শ্রেণীর জ্ঞানের অন্তর্গত। অর্থাৎ যত জ্ঞান আমাদের হয় জন্মের পর থেকে মৃত্যুর আগের দিন পর্যন্ত যত জ্ঞান হয় সেই জ্ঞানগুলোকে কিন্তু এই দুটো ক্যাটাগরির মধ্যে ফেলা যায়। একটা হচ্ছে রিলেশন অফ আইডিয়া আর একটা হচ্ছে ম্যাটার অফ ফ্যাক্ট। হ্যাঁ, এই যে বিভাজন করেছেন তিনি, হ্যাঁ, এই হিউম যে রিলেশন অফ আইডিয়া ম্যাটার অফ ফ্যাক্ট এই বিভাজনের মাধ্যমে তিনি কিন্তু দেখাতে চেয়েছেন যে সমস্ত জ্ঞানের প্রকৃতি এবং সমস্ত জ্ঞানের সততা
কিন্তু এক নয়, এক রকমের নয়। সেইটাকে দেখাতে গিয়েই কিন্তু হিউম এই ২ ধরনের জ্ঞানের কথা বলছে। আমাদের কিন্তু এই ২ ধরনের জ্ঞান সম্পর্কে জানতে হবে। ১ম যে জ্ঞান রয়েছে সে জ্ঞানটাকে কি বলা হয়? না, রিলেশন অফ আইডিয়া। এই রিলেশন অফ আইডিয়া বা ধারণা সমূহের আ ব সম্পর্কের জ্ঞানটা কি? দেখো, রিলেশন অফ আইডিয়া বলতে সেই জ্ঞানটাকেই বোঝায় যে জ্ঞান কেবল ধারণাগুলির পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণের মাধ্যমে জানা যায় এবং যার সততা কিন্তু অভিজ্ঞতার উপর নির্ভর করে না। বিষয়টা বোঝাতে পারছি? আবার বলছি, রিলেশন অফ আইডিয়া কি হিউমের মত অনুসারে? রিলেশন অফ আইডিয়া মানে ধারণা সংক্রান্ত জ্ঞান। যেটা কি না, ধারণা সংক্রান্ত জ্ঞান হলো সেই জ্ঞান, হ্যাঁ, যে জ্ঞান কেবলমাত্র, হ্যাঁ, কি না, ধারণাগুলিকে, পারস্পরিক ধারণাগুলির একটা ধারণার সঙ্গে আরেকটা ধারণার সম্পর্কটা কি, সেই সম্পর্ককে বিশ্লেষণ করার মাধ্যমে জানা যায় এবং যেটা কিন্তু, যে জ্ঞানটা কোনোভাবেই কিন্তু অভিজ্ঞতার উপর নির্ভর করে না, সেই জ্ঞানটাকে বলা হয় রিলেশন অফ আইডিয়া। এই রিলেশন অফ আইডিয়া বা ধারণা সংক্রান্ত জ্ঞানের কিছু বৈশিষ্ট্য আছে, যেই বৈশিষ্ট্যগুলোর উপর নির্ভর করে আমরা বুঝতে পারবো বা বলতে পারবো যে সেটা ধারণা সংক্রান্ত জ্ঞান। কিরকম? না, হ্যাঁ, বলো, শুনতে পাচ্ছি, বলো। আচ্ছা, আচ্ছা, বলছি। দেখো, ধারণা সম্বন্ধ বিষয়ক জ্ঞান কোনটা? দেখো, ধারণার সম্বন্ধ বিষয়ক জ্ঞান হচ্ছে সেই জ্ঞান, যে জ্ঞানটা বা যে জ্ঞানের সততাটা, যে জ্ঞানের ট্রুথসিটি অ্যান্ড ফলসিটি সেটা অভিজ্ঞতার উপর নির্ভর করবে না। তাহলে সেই জ্ঞানটা আসে কোত্থেকে? বলছে সেই জ্ঞানটা আসে যে কেবল ধারণাগুলিকে, আমাদের তো বিভিন্ন রকম ধারণা হয়। বলছে সে ধারণাগুলিকে বা ধারণার সম্পর্কগুলিকে বিশ্লেষণ করলে, হুম, বিশ্লেষণের মাধ্যমে আমরা যেটাকে জানতে পারি, আমাদের মনে যে ধারণাগুলো রয়েছে, সে ধারণাগুলোকে, পারস্পরিক ধারণার সম্পর্কগুলোকে বিশ্লেষণ করলে যেটা জানতে পারি, হুম, যেই জ্ঞানটা কোনো অভিজ্ঞতার উপর নির্ভর করে না, সেটাই হচ্ছে কি ধারণা সংক্রান্ত জ্ঞান। অত অত প্যাঁচে যেতে হবে না। শুধু এই লাইনটা মনে রাখবে, হিউমের মতে ধারণা সংক্রান্ত জ্ঞান কি? ধারণা সংক্রান্ত জ্ঞান হচ্ছে সেটা, যে জ্ঞানটা আসে কেবল আর কেবলমাত্র আমাদের মনে যে ধারণাগুলো রয়েছে, সে ধারণাগুলোকে বিশ্লেষণ করলে যে জ্ঞানটা পাই, সেটাই হচ্ছে ধারণা সংক্রান্ত জ্ঞান। আর এই ধারণা সংক্রান্ত জ্ঞান অভিজ্ঞতার উপর নির্ভর করবে না। ক্লিয়ার? সেটা হচ্ছে ধারণা সংক্রান্ত জ্ঞান। আর এই ধারণা সংক্রান্ত জ্ঞান হতে গেলে না, তার মধ্যে কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। হ্যাঁ? কি বৈশিষ্ট্য থাকতে হবে? প্রথমত, এই ধারণা সংক্রান্ত জ্ঞান হচ্ছে বুদ্ধি এবং যুক্তির মাধ্যমে জানা যায়। এই জ্ঞানটাকে এমনি জানতে পারবে না তুমি। মানে অভিজ্ঞতার দ্বারা জানতে পারবে না। আগেই তো বলে দিয়েছি আমি। তাকে জানবো কার দ্বারা? তাকে জানবো বুদ্ধি এবং যুক্তির মাধ্যমে। আর কি? না, এই ধারণা সংক্রান্ত যে জ্ঞান, সেটা অভিজ্ঞতার উপর নির্ভর করবে না। এবং এই ধারণা সংক্রান্ত জ্ঞানের অন্যতম একটা বৈশিষ্ট্য হলো, সেটা সর্বদা সত্য হবে। সেটা সর্বদা সত্য হবে সেই জ্ঞান। এবং এই যে ধারণা সংক্রান্ত যে জ্ঞান, সেই জ্ঞানটাকে যদি, হুম, আমরা সেই জ্ঞানের যদি বিপরীত আমরা কল্পনা করি, তাহলে কিন্তু স্ববিরোধিতা বা কন্ট্রাডিক্টরি দেখা দেবে, কন্ট্রাডিকশন দেখা দেবে। বিশেষ করে হিউম বলছেন, গণিতের জ্ঞান, জ্যামিতির জ্ঞান, যুক্তিবিদ্যার জ্ঞান, এই যে জ্ঞানগুলো, এই জ্ঞানগুলো হচ্ছে সব ধারণা সংক্রান্ত জ্ঞান। অর্থাৎ সেইগুলো হচ্ছে সব রিলেশন অফ আইডিয়ার জ্ঞান। কিরকম? যেমন হিউম বলছে ২ যুক্ত ৩ সমান ৫। হুম? এইটা হচ্ছে ধারণা সংক্রান্ত জ্ঞান। একটা ত্রিভুজের ৩ টি বাহু থাকে। এটা হচ্ছে ধারণা সংক্রান্ত জ্ঞান। হুম? সকল অবিবাহিত পুরুষ তারা হচ্ছে অবিবাহিত। সেটা হচ্ছে আ কি? না, রিলেশন অফ আইডিয়ার জ্ঞান। সেটা হচ্ছে রিলেশন অফ আইডিয়ার জ্ঞান। বিষয়টা বুঝতে পারছো যে রিলেশন অফ আইডিয়াটা কি? হ্যাঁ? আমি বলেছি কি? যে তার মতে জ্ঞান ২ প্রকার। একটা কি? রিলেশন অফ আইডিয়া, আরেকটা ম্যাটার অফ ফ্যাক্ট। এতক্ষণ আমরা কি নিয়ে আলোচনা করছি? রিলেশন অফ আইডিয়া নিয়ে। আবার বলছি, রিলেশন অফ আইডিয়া কি? না, রিলেশন অফ আইডিয়া হচ্ছে বা ধারণা সংক্রান্ত জ্ঞান হচ্ছে সেই জ্ঞান, যে জ্ঞানের ভিত্তি হচ্ছে ধারণা। অর্থাৎ যে জ্ঞান আমাদের ধারণাগুলিকে বিশ্লেষণ করলে যে জ্ঞান পাওয়া যায়, সেটা হচ্ছে ধারণা সংক্রান্ত জ্ঞান। এবং সেই জ্ঞান অভিজ্ঞতার উপর নির্ভর করে না, বা সেই জ্ঞানের সততা ইন্দ্রিয় অভিজ্ঞতার উপর নির্ভর করে না।
এবার যদি কোনো জ্ঞানকে ধারণা সংক্রান্ত জ্ঞান হতে হয়, তাহলে তার মধ্যে কতগুলো বৈশিষ্ট্য থাকতে হবে। কি বৈশিষ্ট্য? প্রথমত, সেই জ্ঞানকে বুদ্ধি এবং যুক্তির মাধ্যমে জানতে হবে, অভিজ্ঞতার দ্বারা নয়। সে জ্ঞান অভিজ্ঞতার উপর নির্ভরশীল হবে না। সে জ্ঞান সর্বদা সত্য হবে। ক্লিয়ার? আর কি না, ওই যে ধারণা সংক্রান্ত জ্ঞান, সে জ্ঞানকে যদি আমি অস্বীকার করি, বিপরীত যদি কল্পনা করি, সে জ্ঞানের বিপরীত যদি কল্পনা করি, তাহলে কিন্তু স্ববিরোধিতা বা সেলফ কন্ট্রাডিক্টরি দেখা দেবে। আর কি, আর হচ্ছে বিশেষ করে গণিতের জ্ঞান, জ্যামিতির জ্ঞান, যুক্তিবিদ্যার জ্ঞান, এইগুলো হচ্ছে কি ধারণা সংক্রান্ত জ্ঞান। উদাহরণ হিসেবে আমি কি বলেছিলাম? 2+3=5, ত্রিভুজের 3টি বাহু বাহু থাকবে। আর কি না, সকল অবিবাহিত হয় অবিবাহিত। এইগুলো হচ্ছে কি না ধারণা সংক্রান্ত জ্ঞান বা রিলেশন অফ আইডিয়ার জ্ঞান। ক্লিয়ার? আর একটা জ্ঞান রয়েছে যে জ্ঞানটা হিউমের দর্শনে গুরুত্বপূর্ণ, সেটা কি? সেটা হচ্ছে ম্যাটার অফ ফ্যাক্ট। হিউম বলছেন যে আমাদের জন্মের পর থেকে মৃত্যুর আগের দিন পর্যন্ত যত জ্ঞান হয়, সেই জ্ঞানগুলোকে যদি আমি বিশ্লেষণ করি, দেখি, তাহলে সেই জ্ঞানগুলোকে এই দুটোর মধ্যে আমি ফেলে দিতে পারবো, দুটো ধাঁচে আমি ফেলে দিতে পারবো। হয় সেটা ম্যাটার অফ ফ্যাক্ট, না হয় সেটা রিলেশন অফ আইডিয়া। ক্লিয়ার? তাহলে এতক্ষণ আমি রিলেশন অফ আইডিয়া নিয়ে আলোচনা করেছি। হ্যাঁ, এতক্ষণ আমি কি নিয়ে আলোচনা করেছি? রিলেশন অফ আইডিয়া নিয়ে আলোচনা করেছি। এবার আমি ম্যাটার অফ ফ্যাক্ট নিয়ে বলবো। ম্যাটার অফ ফ্যাক্ট মানে যেটা হচ্ছে বাস্তব ঘটনা সংক্রান্ত। এই ম্যাটার অফ ফ্যাক্ট বলতে কিন্তু সেই জ্ঞানকে বোঝায় যে জ্ঞানটা অভিজ্ঞতা পর্যবেক্ষণের মাধ্যমে আমরা 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 অর্জন করতে পারি। হ্যাঁ, যার সততা কিন্তু নির্ভর করে আমাদের বাস্তব ঘটনার উপরে। যে জ্ঞানের সততা কার উপর নির্ভর করে? না, বাস্তব ঘটনার উপর নির্ভর করে। তাহলে কোনো জ্ঞানকে যদি ম্যাটার অফ ফ্যাক্ট আমি বলি, হ্যাঁ, তাহলে তার মধ্যে কতগুলো বৈশিষ্ট্য থাকতে হবে। কি বৈশিষ্ট্য? ফার্স্ট বৈশিষ্ট্য হচ্ছে কি, সেই জ্ঞানকে হতে হবে কি না অভিজ্ঞতা নির্ভর। হুম, সেই জ্ঞানকে কি হতে হবে না অভিজ্ঞতা নির্ভর। সেই জ্ঞানটা হবে ইন্দ্রিয় অনুভূতির ওপর নির্ভরশীল হতে হবে। সেই জ্ঞানটাকে ইন্দ্রিয় অনুভূতির ওপর বা অভিজ্ঞতার ওপরে বা পর্যবেক্ষণের ওপর নির্ভরশীল হতে হবে। তোমরা কিন্তু স্লাইডটা লক্ষ্য করবে, ওইখানে কিন্তু সব পয়েন্টগুলো বলা আছে। কি না, সেটা অভিজ্ঞতার উপরে বা তোমার ইন্দ্রিয় অভিজ্ঞতার উপরে বা পর্যবেক্ষণের উপরে কিন্তু সেই ম্যাটার অফ ফ্যাক্টটা নির্ভর করবে। ক্লিয়ার? আর কি না, এই যে ম্যাটার অফ ফ্যাক্টের কথা আমি বলছি, সেই জ্ঞানটা না, সেই জ্ঞানটা অনিশ্চিত। সেই জ্ঞানটা কি না অনিশ্চিত। সেই জ্ঞানটা সম্ভাবনামূলক। আগের জ্ঞানটা কি ছিল? রিলেশন অফ আইডিয়ার, সেটা নিশ্চিত জ্ঞান, সেটা সত্য জ্ঞান, তাই না? কিন্তু এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে বা ম্যাটার অফ ফ্যাক্টের মধ্যে দিয়ে আমি যে জ্ঞানটা পাচ্ছি, সেই জ্ঞানটা কেমন? সেই জ্ঞানটা হচ্ছে না কন্টিনজেন্ট ট্রুথ, যেটাকে আমি বলছি অনিশ্চিত। যে জ্ঞানের সম্ভাবনাটাকে আমি বলছি সেটা সম্ভাবনামূলক জ্ঞান। হ্যাঁ, নিশ্চিত জ্ঞান নয়। আর কি না, আর হচ্ছে এই যে ম্যাটার অফ ফ্যাক্ট, হুম, এই জ্ঞানের যদি আমি বিপরীত কল্পনা করি, তাহলে কিন্তু কোনো ধরনের কন্ট্রাডিক্টরি বা স্ববিরোধিতা দেখা দেবে না। আর কি না, এই যে ম্যাটার অফ ফ্যাক্টের কথা বলছি, সেটা কিন্তু কার্যকারণ সম্পর্কের উপর নির্ভর করে গঠিত হয়। আর এই যে ম্যাটার অফ ফ্যাক্টের কিছু উদাহরণ আমি যদি তোমাদের দেই, তাহলে ভালো বুঝতে পারবে। যেমন আমি বললাম আজ বৃষ্টি হচ্ছে, তাহলে আজকের যে বৃষ্টি হচ্ছে, এই তথ্যটা অভিজ্ঞতার উপর নির্ভরশীল। আবার আমি বলছি যে আগুনে হাত দিলে হাত পুড়ে যায়, এটা কি অভিজ্ঞতার উপর নির্ভর করছে, তাই না? আবার আমি বলছি যে জল 100°C সেটা ফুটতে শুরু করে। তাহলে এইগুলো হচ্ছে কি ম্যাটার অফ ফ্যাক্ট। আর পরীক্ষায় যে প্রশ্নটা পড়েছিল তোমাদের 2025-এ, যে আগামীকাল সূর্য পূর্ব দিকে উঠবে। তোমরা যদি কেউ 2025-এ পরীক্ষা দিয়ে থাকো, তাহলে তোমরা জানবে যে আগামীকাল সূর্য আম কি বলা যায় পূর্ব দিকে উঠবে বা আগামীকাল সূর্য উদিত হবে। এই জ্ঞানটা হিউমের মত অনুসারে কি জ্ঞান? কি জ্ঞান এটা? এটা ম্যাটার অফ ফ্যাক্ট। কারণ আগামীকাল সূর্য উঠবে, সেটা তো তথ্যবাচক, তাই না? তোমাকে দেখতে হবে, তথ্যের উপর নির্ভর, অভিজ্ঞতার উপর নির্ভর করে দেখতে হবে। তাহলে যে জ্ঞানটা অভিজ্ঞতা নির্ভর, আমি যে পয়েন্টগুলো বলেছি মোস্ট ইম্পর্টেন্ট, কি বলেছি না অভিজ্ঞতার উপর নির্ভর করবে, ইন্দ্রিয় অনুভূতির উপর নির্ভরশীল হবে, সেই জ্ঞানটা অনিশ্চিত হবে, সম্ভাবনামূলক হবে, এবং সেই জ্ঞানটাকে আমি যদি অস্বীকার করি, তাহলে সেলফ কন্ট্রাডিক্টরি দেখা দেবে না। মানে আমি যদি এরকম বলি আগামীকাল সূর্য পূর্ব দিকে না উঠতে পারে, আমি যদি এরকম কল্পনা করি, বলো এরকম যদি কল্পনা করি, স্ববিরোধিতা বা কন্ট্রাডিক্টরি কি দেখা দেয়? দেখা দেয় না। কিন্তু আমি যদি বলি যে 2+2=4 হয় না, আমি যদি বলি ত্রিভুজ 3টে বাহু বিশিষ্ট নয়, তাহলে সেটা কিন্তু স্ববিরোধী হয়। আমি যদি বলি সকল অবিবাহিত পুরুষ কি বলা যায় অবিবাহিত নয়, সেটা কিন্তু সেলফ কন্ট্রাডিক্টরি হবে। ক্লিয়ার?
তাহলে এই যে উদাহরণগুলো আমি বললাম সেটা কি? না ম্যাটার অফ ফ্যাক্ট। তাহলে ম্যাটার অফ ফ্যাক্ট আর রিলেশন অফ আইডিয়া এটা তোমরা বুঝতে পারলে? এইবার কিন্তু তোমাদের জাস্ট ওই যে ডেফিনিশন আমি বলেছি, ওই যে বৈশিষ্ট্য আমি বলেছি, ওই যে আমি উদাহরণ বলেছি, তার ভিত্তিতে আমি কিন্তু তোমাদের জাস্ট একটু পার্থক্য বলব। হ্যাঁ, কি ওই দুটো টপিকের মধ্যে পার্থক্য বলব। হ্যাঁ, বল? হ্যাঁ। আচ্ছা, 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 আচ্ছা ঠিক আছে। তুমি তুমি আচ্ছা, আচ্ছা আমি বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি। সূর্য পূর্ব দিকে ওঠে। তোমাকে আমি বলে দিই। এই জায়গাটা না, এই জায়গাটা একটু অন্যভাবে ভাবতে হবে। তুমি বলছো সূর্য পূর্ব দিকে ওঠে। আমি যদি না এ এ একদম বিষয়টাকে ওপেন মাইন্ডেডলি নিবে, হ্যাঁ? আমি যেমন বলছি যে ন্যায় বৈশেষিক দর্শন তুমি ধরো। তাহলে দিক, আদৌ কি দিক আমরা যে ভাগ করি পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, হ্যাঁ? এই যে ভাগগুলো করি, এই ভাগগুলো কিসের জন্য করি? কেউ বলতে পারবে? এইগুলো আমাদের আমা ব্যাস, ব্যাস, ব্যাস। দিকের কোনো ভাগ নেই। তাহলে আমরা নিজেদের মতো ব্যবহারের সুবিধার্থে করছি। ক্লিয়ার? এবার ধরো এখানে বলেছি যে আগামীকাল সূর্য পূর্ব দিকে উঠবে। আগামীকাল সূর্য পূর্ব দিকে উঠবে, তুমি যে বলছো এই জ্ঞানটা শত সত্য। কিছুদিন আগে যখন আ এম কি বলা যায়? কোপারনিকাসের আগে যখন টলেমি ছিল, হ্যাঁ? তখন কিন্তু এই জ্ঞানটাকেও শতসত্য হিসেবে মানত। কি জ্ঞান? না, পৃথিবীটা স্থির, সূর্য তার চারিদিকে ঘুরে। যুগ ধরে চলে আসছিল। এই রিসেন্ট কোপারনিকাস টলেমির পর থেকেই না হলে আমরা এটা জানলাম। এই যে ধরো আজকের আমরা যাকে পূর্ব দিক বলছি, এমন একটা সময় আসতে পারে বিজ্ঞান উন্নত হবে। না ওটা পূর্ব দিক না, এতদিন আমরা ভুল জেনে এসেছি। কারণ বিজ্ঞান যত তথ্য দেয়, আবারও বলছি, বিজ্ঞান যত তথ্য দেয়, যত থিওরি দেয়, তারা কিন্তু এটা স্বীকার করে নেয়, এটা বলে যে তাদের এই যে তত্ত্ব, তাদের এই যে থিওরি, সেটা কিন্তু চরম সত্য নয়, সেটা রিলেটিভ। ক্লিয়ার? তাহলে আগামীকাল সূর্য পূর্ব দিকে উঠবে, শোনো আগামীকাল সূর্য পূর্ব দিকে উদিত হবে, আগামীকাল সূর্য উদিত হবে বা পূর্ব দিকে উদিত হবে, সেটা কিন্তু তোমার অভিজ্ঞতার উপর নির্ভর করছে। সেটাকে তুমি অভিজ্ঞতায় দেখে তবেই তুমি বলবে সূর্য পূর্ব দিকে উঠছে। হুম? এমনও হতে পারে যে কোনো একটা গ্রহণ লাগার কারণে যে কোনো কারণবশত সূর্য সেদিন উঠলোই না সারাদিন। তাহলে সূর্য আগামীকাল পূর্ব দিকে উঠছে কি উঠছে না সেটা তো তোমার অভিজ্ঞতা সাপেক্ষ। তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ঠিক। তুমি ঠিক ধরেছ। এই যে যেটাকে বলছো না সূর্য পূর্ব দিকে উঠবে, তুমি বলছো পূর্ব দিকে উঠবে। এইটা কিন্তু দেখো, এটা তুমি কিন্তু খুব ভালো একটা পয়েন্ট বললে। তুমি যে বললে না, এইটা কিন্তু আমি যে বলছি সূর্য পূর্ব দিকে উঠবে। আমরা কিন্তু বিগত জন্মের পর থেকে দেখছি সূর্য ঐদিকে ওঠে, ঐদিকে অস্ত যায়, ঐদিকে ওঠে, ঐদিকে অস্ত যায়। এইটা কিন্তু দেখে কিন্তু আমাদের জ্ঞানটা হয়েছে। হ্যাঁ? তখন একদম। কিন্তু যেটা আমি বললাম না ২ যুক্ত ৩ সমান ৫ আমি যখন বললাম ত্রিভুজের হচ্ছে ৩ টি বাহু থাকবে, সমস্ত আ কি বলে যে অবিবাহিত পুরুষ হয় অবিবাহিত বা সকল ক হয় ক বা সকল কালো কাক হয় কালো কাক। এইগুলো, এই জ্ঞানগুলো কি? হ্যাঁ, মানুষ হয় মরণশীল এইটা যদি বলে শোনো আমি তোমাকে বলে দিই। আবার মানুষ হয় মরণশীল এইটা যদি বলে দেই, মানুষ মরণশীল সেটা কি ধরনের বাক্য বলো তো? সেই জ্ঞানটা হচ্ছে সামান্য বাক্য। সেটা সামান্য সংশ্লেষক বাক্য। ক্লিয়ার? তো সেইগুলো নয়। যেই জ্ঞানগুলো একদম নিশ্চিত, হ্যাঁ? কিরকম আমি যে উদাহরণগুলো তোমাকে দিয়েছি, কিরকম বলেছি ওই যে গণিতের জ্ঞান, বিশেষ করে গণিতের জ্ঞান, জ্যামিতির জ্ঞান, যুক্তিবিদ্যার জ্ঞান, হ্যাঁ? এইগুলোকে, হ্যাঁ? তোমাকে বলতে হবে সেই জ্ঞানগুলো হচ্ছে কি না ম্যাটার অফ রিলেশন অফ আইডিয়া সেটা। হুম? আর যেটা অভিজ্ঞতার উপর নির্ভর করছে। তুমি অভিজ্ঞতার দ্বারা জেনে তুমি বলছো। সেই জ্ঞানগুলো কিন্তু আ সব ফ্যাক্টের উপর নির্ভর করছে, তথ্যের উপরে নির্ভর করছে। যেটা তথ্যের উপরে নির্ভর করছে, সেই জ্ঞানটা কিন্তু আমার কি বলা যায়? আ সম্ভাব্য জ্ঞান। তার জ্ঞান নিশ্চিত নয়। সেই জ্ঞান চরম সত্য নয়। যেমন আমি উদাহরণগুলো দিলাম, আজকে বৃষ্টি হচ্ছে, আগামীকাল সূর্য উঠবে, হ্যাঁ? আগুনে হাত দিলে হাত পুড়বে, জল হচ্ছে ১০০°C ফুটবে। এইগুলো সব হচ্ছে কি? না ওই ম্যাটার অফ ফ্যাক্ট। এবার তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এই দুটো জ্ঞানের মধ্যে পার্থক্য। কি রকম পার্থক্য? মানে কি পার্থক্যটা রয়েছে? এই জাস্ট এই ডেফিনিশন এর ভিত্তিতে এবং বৈশিষ্ট্যের ভিত্তিতেই পার্থক্যটা তোমরা নিজেরাও করতে পারবে। কিরকম বলো তো? না রিলেশন অফ আইডিয়া কি? না ধারণার পারস্পরিক সম্পর্কের উপর ভিত্তিতে কিন্তু রিলেশন অফ আইডিয়াটা হয়। কি বলেছি না ধারণাগুলোকে বিশ্লেষণ করলে আমি রিলেশন অফ আইডিয়াকে পাই।
আর ম্যাটার অফ ফ্যাক্ট কি? না ম্যাটার অফ ফ্যাক্ট হচ্ছে সেটা যেটা আমার অভিজ্ঞতার উপর নির্ভর করে, যেটা হচ্ছে আমার পর্যবেক্ষণের উপর নির্ভর করে। আর কি? না রিলেশন অফ আইডিয়ার ক্ষেত্রে আমার কোনো অভিজ্ঞতার প্রয়োজন হয় না। কিন্তু ম্যাটার অফ ফ্যাক্ট এর ক্ষেত্রে অভিজ্ঞতার প্রয়োজন হয়। আবার কি? না রিলেশন অফ আইডিয়া কি? সর্বদা সত্য হয়। সর্বদা সেটা সেই জ্ঞানটা সর্বদা সত্য হয়। আর ম্যাটার অফ ফ্যাক্ট এর পাওয়া জ্ঞান কি? সেটা সর্বদা সত্য হয় না। সেটা সম্ভাব্য হয়। সত্য হতেও পারে, আবার নাও হতে পারে। হ্যাঁ? আর কি? না যেটা হ্যাঁ, অ্যাপিয়ারেন্স হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম, হুম। দেখো। এই এটা শোনো, শোনো। এইটা অবভাষিত রূপটা অভিজ্ঞতার মধ্যেই পড়ছে। অবভাষিত রূপটা অভিজ্ঞতার মধ্যেই পড়ছে এবং হিউম তো আমি বলে দিই। অবভাষিত রূপের মধ্যেই পড়ছে। হিউম কিন্তু ওই না এই বাহ্য জগতের, মনোজগতের এই জড়দ্রব্যগুলোকে তিনি স্বীকার করবে না। এই টেবিল বলে, হ্যাঁ, আত্মা বলে এরকম স্থায়ী দ্রব্য, জড়দ্রব্যকে স্বীকার করবে না। সেটা স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করব। আমি আসছি সেই জায়গায়। হুম? এবার হুম, হুম। দেখো, দেখো তুমি যখন বলছো যে সকল মানুষ হয় মরণশীল, আগে তোমাকে বুঝতে হবে সেটা কি বাক্য? সকল মানুষ হয় মরণশীল সেটা কি বাক্য? হ্যাঁ? তো আমি যখন বলছি সকল মানুষ হয় মরণশীল সেটা কি বাক্য? সকল মানুষ হয় মরণশীল সেটা একটা সার্বিক বাক্য, হ্যাঁ কি না? সার্বিক সূচক বাক্য। আর সার্বিক বাক্য মানে সকল মানুষকে যদি তুমি বিশ্লেষণ করো, তাহলে তুমি কিন্তু মরণশীলের ধারণা তুমি কি পাবে? দেখো, শোনো ব্যাস। তুমি শোনো, তুমি শোনো, শোনো। তুমি পেয়ে গেছো মানে এই বাক্যটা হচ্ছে যুক্তিবিজ্ঞানের বাক্য। ক্লিয়ার? সকল সকল মানুষের মরণশীল এটা যুক্তিবিজ্ঞানের। তাহলে যুক্তিবিজ্ঞানের এই স্টেটমেন্ট গুলোকে কি বলবে? সে সেলফ কন্ট্রাডিকশন যেটাতে আমি বলছি যে সকল আমি বুঝতে পেরেছি আমার কথাটা শোনো আমি সেই কথাটাতে আমি সেই কথাটাতে আমি সেই কথাটাতে আসছি। আমার কথাটা তো শুনবে। আমি কি বললাম? যে আগে বলছি যে সকল মানুষ হয় মরণশীল। এই বাক্যটা কি বাক্য? যুক্তিবিজ্ঞানের বাক্য হ্যাঁ কি না? কিন্তু তোমরা যুক্তিবিজ্ঞান এটা পড়েছো কি পড়োনি? তাহলে আমি যখন তোমাদের পড়াই, তখন কিন্তু একটা কথা আমি উল্লেখ করেছি যে গণিতের বাক্য, জ্যামিতির বাক্য, যুক্তিবিজ্ঞানের বাক্য সেগুলো কি? কি বলেছিলাম আমি? রিলেশন বলে রিলেশন কি বলেছিলাম? রিলেশন অফ আইডিয়া বলেছিলাম। তাহলে তোমরা উত্তর পেয়ে গেছো। তাহলে উত্তর পেয়ে গেছো। না এখনো উত্তর পাওনি? ওটা হচ্ছে রিলেশন অফ আইডিয়া। ক্লিয়ার? তোমাদের তখন থেকে আমি বিষয়টা বোঝানোর চেষ্টা করছি যে আগে তোমরা বলো ওটা কি বাক্য? তোমাদের প্রশ্নের মধ্যেই উত্তর আছে। হ্যাঁ। হুম। হ্যাঁ, বিশ্লেষক বচন, সংশ্লেষক বচন। হ্যাঁ, ঠিক। সেই হ্যাঁ, একদম কিছুটা না পুরোটা শুধু নামটা আলাদা। আমি যখন কান্ট পড়াবো তখন এই বিষয়গুলো আলোচনা করব। হ্যাঁ। শুধু নামগুলো আলাদা আর কিচ্ছু নয়। হ্যাঁ? আচ্ছা। এইবার এই যে পার্থক্যগুলো করতে গিয়ে আমি কি বলছিলাম যে, যেটা রিলেশন অফ আইডিয়া সেটা হচ্ছে সর্বদা সত্য হয়। আর যেটা ম্যাটার অফ ফ্যাক্ট সেটা কি? না সেটা সম্ভাবনামূলক। আর যে এই যে রিলেশন অফ আইডিয়ার কথা আমি বলছি সেটাকে যদি অস্বীকার করি স্ববিরোধিতা দেখা দেবে এবং ম্যাটার অফ ফ্যাক্ট যেটা সেটাকে অস্বীকার করলে স্ববিরোধিতা হয় না। হ্যাঁ? আর রিলেশন অফ আইডিয়ার মধ্যে যে জ্ঞানগুলো পড়ে সেটা গণিতের জ্ঞান, যুক্তিবিদ্যার জ্ঞান এইগুলো আমি বলেছি। আর ম্যাটার অফ ফ্যাক্ট এর মধ্যে যে জ্ঞানগুলো আসে সেগুলো কি? না যেটা হচ্ছে
প্রাকৃতিক যে সমস্ত জ্ঞান, হ্যাঁ? দৈনন্দিন যে সমস্ত জ্ঞান, সেই জ্ঞানটা হচ্ছে কি ম্যাটার অফ ফ্যাক্ট এর মধ্যে পড়ে। তাহলে আমরা কিন্তু আ উদাহরণ হিসেবে বলেছিলাম যে ২ যুক্ত ৩ সমান ৫ সেটা হচ্ছে রিলেশন অফ আইডিয়া। কারণ সেটা হচ্ছে কি, সেটাকে জানার জন্য অভিজ্ঞতার প্রয়োজন হয় না। সেটা হচ্ছে যুক্তিগতভাবে সর্বদা সত্য। আর ম্যাটার অফ ফ্যাক্টটা কি? না আগামীকাল বৃষ্টি হবে, হ্যাঁ? বা আগামীকাল সূর্য পূর্ব দিকে উঠবে। তো এইগুলো হচ্ছে কি, না ম্যাটার অফ ফ্যাক্ট। কারণ এইগুলো হচ্ছে আ এইগুলোকে নিশ্চিতভাবে সত্য বলা যায় না। এইগুলো অভিজ্ঞতার উপরে, পর্যবেক্ষণের উপরে কিন্তু এইগুলো নির্ভরশীল। এই গেল আমার কি ২ টো টপিক। এবার আমাদের পড়তে হবে হিউমের কার্যকারণ তত্ত্ব। হিউমের কজালিটি পড়তে হবে। হিউমের কার্যকারণ তত্ত্ব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক দর্শন শাস্ত্রের ইতিহাসে, হ্যাঁ? এবার হিউম কার্যকারণ তত্ত্ব সম্পর্কে কি বলেছে সেটা একটু জাস্ট আমি বলি, তারপর আস্তে, আস্তে কারণ কি, কার্য কি সেগুলো আমি জাস্ট বলব তোমাদের। দেখো, ডেভিড হিউম তিনি কিন্তু কার্যকারণ সম্পর্কে একটা নতুন দৃষ্টিভঙ্গি কিন্তু উপস্থাপন করেছে। বিশেষ করে হিউমের আগের যে দার্শনিকরা তারা কিন্তু মনে করতেন কার্য এবং কারণের মধ্যে না একটা আবশ্যিক সম্পর্ক, একটা নেসেসারি কন্ডিশন কিন্তু রয়েছে। কিন্তু হিউম এই মতটাকে সম্পূর্ণরূপে অস্বীকার করে। তার মত অনুসারে আমরা কখনো কার্য-কারণের মধ্যে কোনো আবশ্যিক সম্পর্ক প্রত্যক্ষ করি না। আমরা কেবল একটা ঘটনার পরে আরেকটা ঘটনা ঘটে এটাকে দেখতে পাই। ক্লিয়ার? তাই এই কারণে হুম কি বলা যায়? হিউম কিন্তু কার্য-কারণ যে সম্পর্কের যে ধারণা, সেটাকে তিনি কিন্তু অভ্যাসজাত প্রত্যাশা আ থেকে উৎপন্ন একটা ধারণা তিনি বলেছেন এই কার্য-কারণের ধারণাকে। যেটাকে তিনি কাস্টম বলেছে, যেটাকে তিনি হ্যাবিট বলেছে। হ্যাঁ? তো তিনি কার্য-কারণ সম্পর্কের মধ্যে কোনরূপ অনিবার্য সম্পর্কতাটাকে তিনি স্বীকার করছেন না। যেটা বিশেষ করে আ কি বলা যায়? হিউম ছাড়া দর্শনশাস্ত্রের ইতিহাসে আর প্রত্যেকেই প্রায় কিন্তু কার্য-কারণের মধ্যে এই অনিবার্য সম্পর্ক রয়েছে বা একটা আবশ্যিক সম্পর্ক রয়েছে বা কারণের মধ্যে একটা শক্তি রয়েছে যেটা কার্যকে সৃষ্টি করে, এটা কিন্তু সকলে স্বীকার করে। কিন্তু হিউম সেটাকে মানেন না। হিউম সেটাকে স্বীকার করেন না। হিউম কি বলেন? যে কার্য-কারণ সম্পর্কের যে ধারণা সেটা হচ্ছে একটা অভ্যাস থেকে তৈরি হয়েছে, একটা কাস্টম থেকে তৈরি হয়েছে এবং সেটা হচ্ছে আমাদের একটা প্রত্যাশা, সেটা হচ্ছে একটা হ্যাবিট। এবার এই কার্য-কারণ সম্পর্কে কি কার্য কি কারণ কি? সেটা যদি জিজ্ঞাসা করা হয় কি বলবে? না দেখো, কার্য কি কারণ কি? না, কার্য কারণ সম্পর্ক বলতে কি বোঝায়? না ২ টি ঘটনার মধ্যে এমন এক প্রকার সম্পর্কে বোঝায় যেখানে একটা ঘটনা ঘটার পরে অন্য আরেকটি ঘটনা ঘটে। মানে একটা কারণ ঘটলে কারণ থাকলে তার কার্য ঘটবে। যেমন কি? আমি বলি আগুনে হাত দিলে হাত পুড়বে। হুম? এখানে আগুনটা হবে কি? কারণ। আর কার্যটা কি হবে? না হাত পুড়ে যাওয়া সেটা কার্য। হিউম কিন্তু এই কার্য-কারণ যে হিউমের যে কার্য-কারণ তত্ত্ব সেই বিষয়ে না তার দুটো মত দেখি আমরা তার কার্য-কারণ তত্ত্ব বিষয়ে। একটা হচ্ছে কার্য-কারণ তত্ত্ব সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি আগে কার্য-কারণ সম্পর্কটা কি নয় সেটা দেখানোর চেষ্টা করেছে। তারপরে কার্য-কারণ সম্পর্ক আসলে কি সেটা বলার চেষ্টা করেছে। হিউম কার্য-কারণ তত্ত্বটা কি নয় সেটা বলতে গিয়ে তিনি বলছেন যে এই যে কার্য-কারণ সম্পর্ক আচ্ছা তার একটু আ আনমিউট করো দেখি। শব্দ আসছে ভীষণ আমার কাছে। এবার এই যে কার্য-কারণ সম্পর্ক, এই কার্য-কারণ সম্পর্কটাকে তিনি ব্যাখ্যা করতে গিয়ে তিনি ১ম এ নঙর্থক দিকটা তুলে ধরেছেন। অর্থাৎ তিনি বলছেন যে কার্য-কারণ সম্পর্কটা আসলে কি নয় সেটা বলছে। তিনি হিউমের মত অনুসারে বলছে এই যে কার্য-কারণ সম্পর্ক না সেটাকে আমরা প্রত্যক্ষ দ্বারা কিন্তু আমরা পাই না। হ্যাঁ? হিউমের মতে আমরা কেবল ২ টো ঘটনা পর ঘটে সেটা দেখতে পাই। কিন্তু কার্য-কারণের মধ্যে কোনো আবশ্যিক সম্বন্ধ কিন্তু আমরা প্রত্যক্ষ করতে পারি না। তাই কার্য-কারণ যে সম্পর্ক সেটা ইন্দ্রিয় দ্বারা উপলব্ধ নয়। যেটা হচ্ছে আমরা কি বলা যায়? আ এই যে আবশ্যিকতা, অনিবার্যতা, সেই অনিবার্যতাটা আমরা অভিজ্ঞতার দ্বারা পাই না। আবার কি? না যেটাকে আমরা কার্যকারণ বলছি সেটা কি? না সেটা হচ্ছে ২ টি ঘটনা যদি বারবার একই সঙ্গে ধারাবাহিকভাবে ঘটে, তবে কিন্তু আমরা তাদের মধ্যে একটা কার্যকারণ সম্পর্ক কল্পনা করি। এই ধারাবাহিক অবস্থান কি, হ্যাঁ? এই কনস্ট্যান্ট কনজাংশন কি? তিনি হচ্ছে কার্যকারণ সম্পর্ক বলছে। বলছে বারবার দেখি আগুন মানে তাপ, মেঘ মানে বৃষ্টি, হ্যাঁ? কোনো আঘাত মানে ব্যথা। এর দ্বারা আমরা একটাকে কারণ, আরেকটাকে কার্য বলে মনে করি। হিউম বলছেন, এই যে কার্য-কারণ সম্পর্ক এটা হচ্ছে একটা হ্যাবিট, এটা হচ্ছে একটা অভ্যাস। যেটাকে অধ্যাসজাত প্রত্যাশা বলছে, অভ্যাসজাত প্রত্যাশা বলছে। কি? না হিউমের মধ্যে কার্য-কারণ সম্পর্কে আমাদের যে বিশ্বাসের ভিত্তি সেটা হলো কি? হ্যাবিট। সেটা হচ্ছে কি? না কাস্টম। হিউম হচ্ছে এই ধরনের
মানে একই ধরনের ঘটনা বারবার ঘটতে দেখে আমরা প্রত্যাশা করি কি একটা হচ্ছে কারণ আর একটা হচ্ছে কার্য। হিউম বলছেন যখন জগতে ১ম মানব আদম আসে তখন কিন্তু সে জানতো না সে জল পান করলে তৃষ্ণা নিবারণ হবে বা জলে ডুবলে সে শ্বাসরোধ হয়ে মারা যাবে, আগুনে হাত দিলে হাত পুড়বে। বলছে এইগুলো বারবার কিন্তু আমরা অভ্যাসের ফলে কিন্তু জিনিসগুলোকে বিষয়গুলোকে শিখেছি। তাহলে যখন আমি দুটো ঘটনাকে বারবার একই সঙ্গে ঘটতে দেখব, হ্যাঁ? শতবারেরও বেশি দেখব, তখন একটাকে কারণ আরেকটাকে কার্য বলব। এই কারণে তার কার্য-কারণ সম্পর্কে তার যে মতবাদ সেই মতবাদের নাম হচ্ছে সতত সংযোগবাদ। হুম? হিউম হচ্ছে কার্য-কারণ কি সেটা বলতে গিয়ে তিনি বলছেন যে বস্তুটির পরে আরেকটি বস্তু সর্বদা ঘটে এবং প্রথমটির উপস্থিতি দ্বিতীয়টির ধারণাকে সৃষ্টি করে তাকেই কারণ বলা হয়। অর্থাৎ সহজ ভাষায় প্রথমে যেটা ঘটে সেটা কারণ, পরে যেটা ঘটে সেটা হচ্ছে কার্য। ক্লিয়ার? এবার এই যে আগুনে হাত দিলে হাত পুড়বে, আগুনটা হচ্ছে কারণ এবং হাত পোড়াটা হচ্ছে কার্য। আবার হিউম বলছেন যে আমি কিন্তু কেবলমাত্র এই কার্য-কারণের মধ্যে যে সম্পর্ক, অনিবার্যতা বা আবশ্যিকতা এইগুলোকে আমরা দেখতে পাই না। বলছে আমি দেখতে পাই অভিজ্ঞতার মধ্যে দিয়ে একটা বিলিয়ার্ড বল মানে একটা মার্বেল আরেকটা মার্বেলকে যদি আঘাত করে আমরা দেখি যে দ্বিতীয় মার্বেলটি চলতে শুরু করে। আমরা কেবলমাত্র অভিজ্ঞতার মাধ্যমে দেখতে পাই একটা মার্বেল আরেকটা মার্বেলকে আঘাত করেছে। কিন্তু ১ম মার্বেলের মধ্যে এক প্রকার শক্তি ছিল যে শক্তিটা দ্বিতীয় মার্বেলের মধ্যে যাওয়ার কারণে দ্বিতীয় মার্বেলটি গতিশীল হলো। বলছে সেই শক্তিটাকে আমরা প্রত্যক্ষ করতে পারি না। এই কারণে কার্য-কারণের মধ্যে কোনরূপ অনিবার্য সম্পর্ক নেই। আবার হিউম বলছে যদি কার্য-কারণের মধ্যে অনিবার্য সম্পর্ক থাকতো, বলছে তাহলে কারণের ধারণাকে বিশ্লেষণ করলে কার্যের ধারণা পাওয়া যেত। বলছে জল পান করলে তৃষ্ণা নিবারণ হয়। যদি জল পান করলে তৃষ্ণা নিবারণ হয়, এটা যদি কার্য-কারণ এদের মধ্যে যদি কার্য-কারণ সম্পর্ক থাকতো, তাহলে জলকে বিশ্লেষণ করলে আমি তৃষ্ণা নিবারণের ধারণা পেতাম। কিন্তু জলকে বিশ্লেষণ করলে আমি হাইড্রোজেন আর অক্সিজেন পাই, তৃষ্ণা নিবারণের ধারণা পাই না। এর দ্বারা প্রমাণিত হয় কার্য-কারণের মধ্যে কোনরূপ অনিবার্য সম্পর্ক নেই। হিউম বলছেন যে তার যে কার্য-কারণ তত্ত্ব, সেই কার্য-কারণ তত্ত্বটা আসলে কি? তার কি বৈশিষ্ট্য? হিউম বলছেন কার্য-কারণ হচ্ছে কি না, কার্য-কারণের যে জ্ঞান সেটা অভিজ্ঞতার উপর নির্ভর করে পাই। আর কি? না কার্য-কারণের যে সম্পর্ক সেটা হচ্ছে কনস্ট্যান্ট কনজাংশন অর্থাৎ সতত সংযোগের উপর ভিত্তি করে কিন্তু গড়ে ওঠে। আর এই যে কার্য-কারণ তত্ত্ব সেটা হচ্ছে হ্যাবিট বা কাস্টম থেকেই কিন্তু, হ্যাঁ? আমাদের অভ্যাস থেকে সেটা কিন্তু কার্য-কারণ সম্পর্কে একটা বিশ্বাস জন্মায়। যে ও বিষ পান করেছে মানে মারা যাবে। ও জল পান করেছে মানে তৃষ্ণা নিবারণ হয়েছে। হ্যাঁ? কিন্তু তিনি কোন প্রকার এই নেসেসারি কন্ডিশনকে বা কানেকশনকে তিনি কিন্তু স্বীকার করেননি, অস্বীকার করেছেন। এবং কার্য-কারণ সম্পর্ক বলছে সেটা যুক্তির দ্বারা নয়, সেটা হচ্ছে অভিজ্ঞতার দ্বারা প্রতিষ্ঠিত। অর্থাৎ হিউম তার কার্য-কারণ তত্ত্বকে অভিজ্ঞতার দ্বারা প্রতিষ্ঠা করেছে। এবার হিউমের দর্শনে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে হিউম আত্মা সম্পর্কে কি বলেছে সেটা পড়ব। হিউম আত্মা সম্পর্কে হ্যাঁ, বলো? হুম। দেখো, দেখো স্থান, কাল এই যে যুক্তিগুলো দিয়েছে দেখো হিউম বলছেন যে কার্যকারণ তত্ত্ব আলোচনা করতে গেলে কার্যকারণের মধ্যে আমরা কয়টা জিনিস দেখি। যখনই কার্যকারণ দেখি না, তখন আমরা দেখি আ নৈকট্য, হ্যাঁ? সান্নিধ্য, হ্যাঁ? এই এই বিষয়গুলো দেখি। আমরা তাকে বলি যেটাকে আমরা বলি অনুষঙ্গের নিয়ম। অনুষঙ্গের নিয়ম। কি? না আ যে বিষয়ের মধ্যে কার্যকারণ রয়েছে আমরা দেখি যে ২ টি বিষয় পাশাপাশি থাকবে, কাছাকাছি থাকবে। সান্নিধ্য থাকবে তাদের মধ্যে। এবং সান্নিধ্য থাকবে মানে? সান্নিধ্য থাকবে মানে কি? যে একটা বিষয়ের সঙ্গে আরেকটা বিষয় আ তাদের মধ্যে মিল থাকবে। একটা যে ঘটনা ঘটেছে মানে তার অনুরূপ আরেকটা ঘটনা ঘটবে। আর নৈকট্য মানে কি? আরেকটা ঘটনার কাছাকাছি থাকবে। দূরে দূ অর প্রচুর মানে দূরবর্তী হবে এরকম নয়। কাছাকাছি থাকবে সেই কার্যকারণ সম্পর্কটা। তো সেই বিষয়গুলো কিন্তু হিউম বলছেন যে আমরা এই বিষয়গুলো কিন্তু আমরা অভিজ্ঞতার মধ্যে দিয়ে পাই। কিন্তু এই বিষয়বস্তুগুলোর ব্যতি রেখে, আমরা কিন্তু কোনো ধরনের আ কার্যকারণ সম্পর্ক যেটা অনিবার্য, সেই বিষয়গুলোকে কিন্তু আমরা পাই না। আর হিউম কিন্তু তার সম্পূর্ণ কার্যকারণ তত্ত্বটাকে কিন্তু এর ভিত্তিতেই তিনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। তার আ কার্যকারণ তত্ত্বটাকে যুগান্তকারী এক প্রকার আবিষ্কার এই কারণেই বলা হয়ে থাকে যে আজ পর্যন্ত যত দার্শনিক অর্থাৎ হিউমের আগে যত দার্শনিক রয়েছে সে বুদ্ধিবাদী, সে অভিজ্ঞতাবাদী কেন, সে যত দার্শনিক হোক না কেন, তারা কিন্তু এই কার্যকারণের মধ্যে এই অনিবার্য সম্পর্ক, শক্তি এইগুলোকে কিন্তু স্বীকার করে। এমনকি ইভেন বিজ্ঞানেও এই যে কার্যকারণ সম্পর্কটাকে একটা কি বলা যায়? উম
বিনা বিচারে, হ্যাঁ? একটা আ বিনা বিচারে সেটাকে স্বীকার করে নেয়। বিনা বিচারে স্বীকার করে নেয় মানে সেটাকে প্রকৃতির একরূপকতা নীতি, কার্যকারণ নীতি এইগুলোকে কিন্তু আ প্রি কন্ডিশন হিসেবে স্বীকার করে নেয়। কিন্তু হিউম কিন্তু সেগুলোকে ওইভাবে স্বীকার করেনি। হিউম বলছেন যে এই কার্যকারণ সম্পর্ক যেটা আমি বলছি সেটা সম্পূর্ণ আমার অভিজ্ঞতার উপর নির্ভর করে, হ্যাঁ? সেটা কে ব্যাখ্যা করা যায় এবং তাদের মধ্যে কোনরূপ অনিবার্য সম্পর্ক নেই। সেই বিষয়টাকে তিনি ব্যাখ্যা করতে গিয়ে যে অভ্যাসের কথা এবং কি বলা যায় কাস্টমের কথা তিনি বলার মধ্যে দিয়ে এই বিষয়টাকে ব্যাখ্যা করেছে এবং তিনি বলছেন কার্যকারণের মধ্যে যে আবশ্যিকতার কথা আমরা বলি না? সেটা হচ্ছে মানসিক আবশ্যিকতা। সেটা কিন্তু কোনো অভিজ্ঞতা গ্রাহ্য আবশ্যিকতা নেই। তিনি আবশ্যিকতা বলতে অনিবার্যতাটাকে যেটাকে আমরা বলি যে একটা ঘটনা ঘটা মানেই সেটা আ ব ঘটবে, হ্যাঁ? নিশ্চিতভাবে। হুম? সেরকম কোনো কন্ডিশনের কথা কিন্তু আ হিউম তার দর্শনে বলেননি। হুম? এবার তার যে কার্যকারণ তত্ত্বের যে আমি বৈশিষ্ট্যগুলো বললাম, সেইগুলো তো আমি তোমাদের বলেছি। এবার তার দর্শনে আর যে তত্ত্বগুলো তোমাদের রয়েছে, সেইগুলো আমি জাস্ট বলি। মানে অ্যাকচুয়াল যে তার ইম্পোর্টেন্ট টপিক গুলোর মধ্যে আ রয়েছে তার আত্মাতত্ত্ব আর হচ্ছে আরেকটা তত্ত্ব সেটা হচ্ছে তার সংশয়বাদ। সেই বিষয়টা বললেই হিউমটা মোটামুটি কমপ্লিট হবে। আহ আত্মাতত্ত্ব সম্পর্কে বলি। আত্মাতত্ত্ব সম্পর্কে নেট সেটে প্রচুর প্রশ্ন পড়ে আত্মা থেকে। হ্যাঁ? এবং হিউমের যে আত্মাতত্ত্ব আমি তোমাদের বলি যে এটা কিন্তু কেউ যদি বৌদ্ধ দর্শনের আত্মাতত্ত্ব যদি কারোর পড়া থাকে, হ্যাঁ? সে কিন্তু বিষয়টাকে ভালো বুঝতে পারবে। তো হিউম কি বলছে তার আত্মাতত্ত্ব সম্পর্কে? ডেভিড হিউম বলছে যে তার যে আত্মা সংক্রান্ত যে প্রচলিত ধারণা, হিউম বলছে যে আত্মা সংক্রান্ত যে প্রচলিত ধারণা, সেই ধারণার সম্পূর্ণ কিন্তু বিরোধিতা করে। কে? হিউম। হিউম কি বলছে? হিউম বলছে যা মানুষের সমস্ত চিন্তা, অনুভূতি এবং অভিজ্ঞতার ভিত্তি, হুম? আ সেইটা হচ্ছে কি? না আত্মা। আত্মাটা হচ্ছে সমস্ত প্রকার অনুভূতি অভিজ্ঞতার ভিত্তি হিসাবে কিন্তু তিনি আত্মাকে বা সেলফকে স্বীকার করে। হিউম কিন্তু কোনো স্থায়ী আত্মার, হ্যাঁ? প্রত্যক্ষ অভিজ্ঞতা হয় না বলে তিনি দাবি করেন। হিউম বলছেন, "না তো আমি জড় পদার্থের অর্থাৎ বাহ্য জগতে কোনো স্থায়ী সত্তা আমি পাই, না তো আমি আ মনোজগতে আমি কোনো স্থায়ী সত্তা পাই।" হিউম বলছেন, "যখন আমি আমার আমির মধ্যে গভীরভাবে নিবিষ্ট করি, তখন কিন্তু কতগুলি চিন্তা, কতগুলো অনুভূতি, কতগুলো আবেগ এইগুলোর সমষ্টিকে আমি কিন্তু পাই। আর এইগুলোর সমষ্টিই রয়েছে। হুম? এইগুলোর অতিরিক্ত কোনো স্থায়ী আ দ্রব্য বা আত্মার মুদ্রণ আমার হয় না। হিউমের দর্শনের মূল ভিত্তি কি? যার মুদ্রণ আমার হবে তার অস্তিত্ব রয়েছে, তার ধারণা গঠন করা সম্ভব। আর যার মুদ্রণ আমার নেই, তার ধারণা গঠন করা সম্ভব নয়। হিউমের মত অনুসারে হিউমের তার আত্মাতত্ত্বে তিনি কি বলছে? বলছে আত্মার কোনো ইমপ্রেশন বা প্রত্যক্ষ আমার হয় না। আত্মা মানে আমরা কি বুঝি? আত্মা মানে বুঝি যেটা নিত্য, যেটা শাশ্বত, যেটা স্থায়ী, যেটা অপরিবর্তনীয়, যার জন্ম নেই, মৃত্যু নেই সেইটা, তাই না? যেটা যেটা হচ্ছে দেহের বারবার দেহের ধ্বংস হয় কিন্তু আত্মা ধ্বংস হয় না। এইরকম কনসেপ্ট আমরা স্বীকার করি। কিন্তু হিউম বলছে আত্মার কোনো প্রত্যক্ষ বা ইমপ্রেশন হয় না। আত্মার প্রত্যক্ষ হয় না মানে? যে আত্মাকে আমরা স্থায়ী বলছি, নিত্য বলছি, বলছি এরকম আত্মার কোনো ইমপ্রেশন বা প্রত্যক্ষ আমাদের হয় না। হিউমের মত অনুসারে সমস্ত জ্ঞান কি? না আমাদের উৎপত্তি হয় ইমপ্রেশন থেকে। বলছে যদি আত্মা বাস্তব সত্তা হতো, যদি আত্মার বাস্তব অস্তিত্ব থাকতো, তবে তারও কিন্তু একটা প্রত্যক্ষ বা ইমপ্রেশন হওয়া উচিত ছিল। কিন্তু তার তো ইমপ্রেশন আমাদের হয় না, আত্মার তো ইমপ্রেশন আমাদের হয় না। বলছে হিউম বলছেন কিন্তু আত্মার কোনো প্রত্যক্ষ কিন্তু আমাদের কখনোই হয় না। তাই স্থায়ী আত্মার অস্তিত্বের কোনো প্রমাণ নেই। হিউম বলছেন, "তাহলে আত্মাটা কি? আমরা আত্মার ধারণাটা আসে কোত্থেকে?" হিউমের মত অনুসারে আত্মা কোনো স্বাধীন সত্তা নয়। আত্মাটা কি? না এটি হচ্ছে বিভিন্ন অনুভূতি, চিন্তা, স্মৃতি, আবেগ এবং অভিজ্ঞতার একটা সমষ্টি। এই সমষ্টিটাকেই হচ্ছে আত্মা বলছে। তিনি আত্মা সম্পর্কে ব্যাখ্যা দিতে কিন্তু বান্ডেল থিওরির কথা বলছে। ওকে? এই কারণে তার যে এই যে আত্মাতত্ত্ব, সেই আত্মাতত্ত্ব হচ্ছে বান্ডেল থিওরি অফ সেলফ নামে কিন্তু পরিচিত। হ্যাঁ? এবার বান্ডিল থিওরি বাবু আর কিছু নয়। বান্ডিল থিওরিটা হচ্ছে এই যে বলছি না আত্মা। আত্মা বলতে আমরা স্থায়ী আত্মাকে স্বীকার করি। কিন্তু হিউম বলছে আত্মা স্থায়ী জিনিস বলতে এরকম কোনো কিছু নেই। সেটা কি? না বলছে আমি যখন আত্মা সম্পর্কে নিজের আমিষ সম্পর্কে বা আত্মা সম্পর্কে জানতে চাই তখন আমি গভীরভাবে প্রবেশ করলে দেখতে পাই কতগুলো অনুভূতি, কতগুলো ইচ্ছা, কতগুলো চিন্তা, কতগুলো আবেগ, কতগুলো অভিজ্ঞতা সমষ্টি এইগুলোকে আমরা পাই। এর অতিরিক্ত কিছু পাই না। আর ওইগুলোর সমষ্টিটাই হচ্ছে আত্মা। ওটাই হচ্ছে বান্ডিল। ক্লিয়ার? এবার হিউম হচ্ছে
পারসেপশন হিউম বলছেন যে যেটা প্রত্যক্ষ না সেই প্রত্যক্ষটা কিন্তু সর্বদা পরিবর্তনশীল। হিউমের মতে এই যে আমার অনুভূতি, আমার চিন্তা, আমার আবেগ এইগুলো না নিয়মিত পরিবর্তনশীল। হ্যাঁ? এই কারণে যে এইগুলো যদি পরিবর্তনশীল তাহলে স্থায়ী বলে কোনো কিছু নেই। আবার কি বলছে আমি কখনো আনন্দিত হই, কখনো দুঃখ পাই, কখনো রাগ হয়, কখনো ভয় অনুভূত হয়। বাট এগুলো কি পরিবর্তন হয়। বলছে এই পরিবর্তনশীল প্রত্যয়গুলোর বাইরে কোনো স্থায়ী আত্মাকে কিন্তু আমরা উপলব্ধি করতে পারি না। কোনো স্থায়ী আত্মা নেই। তো এই কারণে তিনি কিন্তু কোনো স্থায়ী আত্মা স্বীকার করছেন না। এবার হিউম বলছেন যে আ আত্মার যে এক্য মানে যাকে আমি বলছি আত্মার যে এক্য সেটা কি? না সেটা হচ্ছে একটা মানসিক ধারণা মাত্র। বলছে আমরা স্মৃতি এবং কল্পনার মাধ্যমে নিজের জীবনের বিভিন্ন অভিজ্ঞতাগুলোকে কি করি না একত্রিত করি। এর ফলে মনে হয় যে একটা অভিন্ন স্থায়ী সত্তা বোধহয় নিশ্চয়ই আছে। যেটাকে আমি আত্মা বলছি। কিন্তু হিউমের মত অনুসারে এটা একটা এটা হচ্ছে একটা অবাস্তব বিষয়। এটা হচ্ছে কি বলা যায়? এটা হচ্ছে কোনো বাস্তব বিষয় নয় হিউমের মত অনুসারে। সেটা কি? সেটা হচ্ছে আমাদের একটা মনের অভ্যাসের ফল। হ্যাঁ? আমরা এই যে আত্মার কথা কল্পনা করি এটা হচ্ছে অভ্যাসের ফল। হিউম কিন্তু এই বিষয়টাকে ব্যাখ্যা করতে গিয়ে হ্যাঁ, বলো? আমি তো ওটা বলছি। আমি তো শুরু করার আগে এটাই বললাম যে, কেউ যদি বৌদ্ধ দর্শনের আত্মা কেউ পড়ে থাকে তাহলে হিউমের এই আত্মা সম্পর্কে পড়তে তার বুঝতে কোনো অসুবিধা হবে না। এবার এই বিষয়টাকে তিনি বোঝাতে গিয়ে তিনি না নদীর সঙ্গে এই আত্মার তুলনাটা তিনি করেছেন। হ্যাঁ? কিরকম বলছে? হিউম বলছে, হিউম বলেন যে মানুষের মনকে একটা প্রবাহিত নদীর সঙ্গে তিনি তুলনা করেছেন। তিনি বলছেন, যেমন নদীর জল নিয়মিত কি হয়? পরিবর্তিত হয়, তেমনি মানুষের অনুভূতি, তার চিন্তাও ক্রমাগত সেগুলো পরিবর্তিত হয়। তাই নদীর মতো আত্মাও স্থির কোনো সত্তা নয়, বরং সেটা পরিবর্তনশীল প্রত্যয়ের ধারাবাহিক প্রবাহ। অর্থাৎ দেহ এবং মনের চেতন প্রবাহটাই হচ্ছে আত্মা। এর বাইরে আত্মা বলে কিছু নেই। অর্থাৎ হিউমের মত অনুসারে আত্মা কি? না আত্মা হচ্ছে হিউমের মত অনুসারে আত্মা হচ্ছে কি? না আত্মার কোনো স্বাধীন সত্তা নেই। সেটা হচ্ছে কি? স্থায়ী এবং অবিনশ্বর কোনো সত্তা নয়। সেটা কি? সেটা হচ্ছে পারসেপশন বা সেটা হচ্ছে প্রত্যক্ষের সমষ্টি। বিভিন্ন প্রত্যক্ষ কিরকম? না চিন্তা, অনুভূতি, আবেগ, সুখ, দুঃখ, রাগ এইগুলোর সমষ্টিটাই হচ্ছে আত্মা। ক্লিয়ার? এবার হচ্ছে হিউম হচ্ছে কি বলা যায়? এই আত্মার আ বৈশিষ্ট্য বলতে গিয়ে বলছে আত্মাটা তাহলে আত্মার কিছু বৈশিষ্ট্য তো থাকা দরকার। বলছে আত্মার বৈশিষ্ট্য কিন্তু আমরা এতদিন ধরে যা জেনে এসেছি তার থেকে আলাদা হিউমের আত্মার বৈশিষ্ট্যটা নাকি? না আত্মার স্বাধীন কিন্তু অস্তিত্ব নেই। স্বাধীন সত্তা যেটা স্থায়ী তার অস্তিত্ব নেই। সমস্ত জ্ঞানকে ইমপ্রেশন এর উপর ভিত্তি করে কিন্তু আ হিউম ব্যাখ্যা করেন এবং আত্মাটা কি? না পারসেপশন এর সমষ্টি, সংবেদনের বা সেটা হচ্ছে প্রত্যক্ষণের সমষ্টি। হ্যাঁ? এই হচ্ছে প্রত্যক্ষণের সমষ্টি বলার কারণে আত্মাটাকে বান্ডিল থিওরি ও বলা হয় এবং এই যে স্মৃতি, কল্পনা এইগুলো হচ্ছে আত্মার ঐক্যবদ্ধের হুম? কারণ বলে মনে করি। আমরা হচ্ছে এই স্মৃতির ফলে, আমরা কল্পনার ফলে এই আত্মা যে আছে সেইটা আমরা কিন্তু আ বলি যে আত্মা বলে একটা স্থায়ী বিষয়বস্তু বলে আছে। কিন্তু এইগুলো হচ্ছে একটা কল্পনার বিষয়। স্থায়ী আত্মা, স্থায়ী জড়দ্রব্য এইগুলো হচ্ছে একটা কল্পনার বিষয়। ক্লিয়ার? এইবার হিউমের দর্শনে যে বিষয়টা আমরা পড়ব সেটা হচ্ছে হিউমের সংশয়বাদ। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। হিউমের অভিজ্ঞতাবাদ শেষ পর্যায়ে এসে কিন্তু সংশয়বাদে পর্যবেসিত হয়েছে। ডেভিড হিউম আমরা ১ম এই জানি তিনি একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক। তিনি আবার সংশয়বাদী দার্শনিক। কেন? না তিনি মনে করতেন বা তিনি মনে করেন যে মানুষের জ্ঞানের কিন্তু একটা সীমানা রয়েছে এবং অভিজ্ঞতার বাইরে কোনো বিষয় সম্পর্কে নিশ্চিত জ্ঞান লাভ করা কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয়। বিশেষত কি? না কার্যকারণ সম্পর্ক, আত্মা এবং ঈশ্বর সম্পর্কে এই যে মানুষের যে নিশ্চিত জ্ঞানের হুম, দাবিকে তিনি কিন্তু প্রশ্ন করেছেন। যে এই যে লোক বলে যে কার্যকারণ সম্পর্ক রয়েছে, একটা অনিবার্য সম্পর্ক রয়েছে, হ্যাঁ? লোক যে বলে একটা স্থায়ী আত্মা রয়েছে, লোক যে বলে যে ঈশ্বর রয়েছে, বলছে এইগুলো বিষয় সম্পর্কে তিনি প্রশ্ন করেন। বলছে আমাদের না জানার, আমাদের জ্ঞানের একটা লিমিটেশন রয়েছে। একটা সীমাবদ্ধতা রয়েছে। সেই সীমাবদ্ধতা বা সেই লিমিটেশনটা কিন্তু হিউম বেঁধে দিয়েছে। হুম? এই কারণে তার দর্শনকে কিন্তু সংশয়বাদী বা সংশয়বাদ বলা হয়। এবার সংশয়বাদটা কি? না সংশয়বাদ হলো সেই মতবাদ বা সংশয়বাদ হলো এমন এক প্রকার মতবাদ যে মতবাদে কি হয়? না বলা হয় যে মানুষের জ্ঞানের নির্ভরযোগ্য বা জ্ঞানের নির্ভরযোগ্যতা সেটা নির্ভর করে কার উপর? না সন্দেহ
উপরই। অর্থাৎ হিউম বলছেন যে সব বিষয়ে নিশ্চিত বা চূড়ান্ত জ্ঞান লাভ করা আমাদের পক্ষে কিন্তু সম্ভব নয়। হিউমের এই যে সংশয়বাদ, সেই সংশয়বাদের কারণটা কি? কেন হিউম সংশয়বাদী? কেন তিনি সংশয় করা শুরু করলেন? হিউম বলছেন যে সমস্ত জ্ঞানের উৎস কি? না অভিজ্ঞতা। হিউমের মত অনুসারে এই যে হিউমের মতে সমস্ত জ্ঞানের উৎস এই যে অভিজ্ঞতা, আর সেই অভিজ্ঞতার দ্বারা আমরা যে জ্ঞান পাই, তোমরা নিজেরা বলো তো সেই অভিজ্ঞতার দ্বারা জ্ঞান আমরা যে জ্ঞান পাই সেই জ্ঞান কি নিশ্চিত জ্ঞান? বলছে যে বিষয়ের কোনো প্রত্যক্ষ অভিজ্ঞতা আমার নেই, সেই বিষয় সম্পর্কে আমার নিশ্চিত জ্ঞান হওয়া সম্ভব নয়। এবার এই যে কার্যকারণ বিষয় সম্পর্কে তিনি সংশয় করেছেন। মানে হিউম জগতের প্রত্যেকটা বিষয় সম্পর্কে সংশয় করেছে। ১ম এ তিনি কি? না কার্যকারণ সম্পর্কে সংশয় করেছে। কি বলছেন? না আমরা কার্যকারণের মধ্যে যে আবশ্যিক সম্পর্ক বা অনিবার্য সম্পর্ক প্রত্যক্ষ করি, বলছে সেইটা কিন্তু অনিবার্য সম্পর্কটাকে আমরা অভিজ্ঞতার দ্বারা পাই না। এই কারণে কার্যকারণ সম্পর্কে তিনি অস্বীকার করছে। তিনি বলছেন যে আমরা কেবল দুটি ঘটনা পরপর ঘটে এটা দেখতে পাই। এই কারণে তিনি কার্যকারণ সম্পর্কে একটা অভ্যাসজাত প্রত্যাশা বা হ্যাবিট বলেছে, নিশ্চিত জ্ঞান নয় সেটা বলেছে। আবার আত্মা সম্পর্কে তিনি সংশয় করতে গিয়ে বলছেন যে মানুষের মনে আত্মার কোনো প্রত্যক্ষ হয় না, ইমপ্রেশন হয় না। হ্যাঁ? আত্মার যেহেতু কোনো ইমপ্রেশন হয় না তাহলে আত্মা কি? না আমরা কেবল পরিবর্তনশীল অনুভূতিটাকে পাই। চিন্তা, আবেগ এইগুলোকে উপলব্ধি করতে পারি। হ্যাঁ? তাই স্থায়ী আত্মার অস্তিত্ব নিশ্চিতভাবে কোনো প্রমাণ পাওয়া যায় না। তাহলে তিনি কার্যকারণ তত্ত্বকে অস্বীকার করলেন মানে সংশয় করলেন। আবার আত্মাকেও তিনি সংশয় করলেন। আবার বাহ্য জগৎ সম্পর্কে তিনি সংশয় করলেন না। কেন? না কারণ আমরা কেবল নিজের অনুভূতি এবং ধারণা সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান লাভ করি। বাহ্য জগতের স্বাধীন অস্তিত্ব সম্পর্কে কিন্তু নিশ্চিত জ্ঞান লাভ করা সম্ভব নয়। বাহ্য জগৎ সম্পর্কে মানে বাহ্য জড় সম্পর্কে নিশ্চিত জ্ঞান লাভ করা সম্ভব নয়। কারণ আমরা কি জানতে পারি? শুধুমাত্র সংবেদনকে জানতে পারি। ইমপ্রেশনে যার হবে তার ধারণা হওয়া সম্ভব। ইমপ্রেশন যার হবে না তার ধারণা আমার সম্ভব নয়। তাই না? তো এই কারণে বাহ্য জগৎকেও তিনি সংশয় করলেন। আবার হিউম হচ্ছে ঈশ্বরকেও সংশয় করলেন। কেন? না ঈশ্বর সম্পর্কে আমাদের কোনো প্রত্যক্ষ হয় না, কোনো মুদ্রণ হয় না। তাই অভিজ্ঞতার ভিত্তিতে ঈশ্বরের অস্তিত্ব নিশ্চিতভাবে কিন্তু প্রমাণ করা সম্ভব নয়। তাহলে আমরা দেখছি যে হিউমের এই যে সংশয়বাদ, হুম? অভিজ্ঞতাকে তিনি জ্ঞানের একমাত্র ভিত্তি হিসাবে স্বীকার করছেন। তিনি হচ্ছে কার্যকারণের মধ্যে যে আবশ্যিক সম্পর্ক সেটাকে অস্বীকার করছে। তিনি হচ্ছে স্থায়ী আত্মার অস্তিত্বকে তিনি সন্দেহ করছেন। তিনি বাহ্য জগৎ সম্পর্কে নিশ্চিত জ্ঞানকে তিনি অস্বীকার করছেন। আবার তিনি আমাদের যে জ্ঞান হয়, সেই জ্ঞানের ক্ষেত্রে একটা সীমানা বা লিমিটেশন তিনি স্বীকার করছেন। অভিজ্ঞতার সীমার বাইরে কোনো বিষয়ে নিশ্চিত সিদ্ধান্ত গ্রহণ করা যায় না বলে তিনি দাবি করেছেন। দেখো অভিজ্ঞতার বাইরে যেগুলো রয়েছে সেগুলো হিউম বলছে আমরা তো জানতে পারি না। তাহলে যেটা জানতে পারি না, তো সেই বিষয় সম্পর্কে যেহেতু আমার নিশ্চিত জ্ঞান নেই, তাহলে সেটাকে আমরা ওইভাবে স্বীকার করতে পারি না। এবার হিউম দেখো তার সমস্ত তত্ত্ব কিন্তু আলোচনা করলেন। করার পরে শেষে দেখছি তিনি বাহ্য জগৎকে, তিনি ঈশ্বরকে, তিনি হচ্ছে কি বলা যায় আত্মাকে এইগুলোকে তিনি কিন্তু অস্বীকার করছে, সংশয় করছে। এবার এইগুলোকে সংশয় করার কারণে পরবর্তীকালে না হিউম বলছে যে আমি দার্শনিক দৃষ্টিকোণ থেকে, দার্শনিক দৃষ্টিভঙ্গি থেকে এইগুলোকে সন্দেহ করলেও আ সাধারণ মানুষের পয়েন্ট অফ ভিউ থেকে, সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে এগুলো কিন্তু সংশয় করা বা সন্দেহ করা যায় না। অর্থাৎ হিউমের অভিজ্ঞতাবাদের চরম পরিণতি কিন্তু কি? না তার সংশয়বাদ। এইবার দেখো হিউমের সংশয়বাদ আর দেকার্তের সংশয়বাদের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। সেই পার্থক্যটা কি? না দেকার্ত যে সংশয়বাদী, দেকার্ত হচ্ছে প্রারম্ভিক সংশয়বাদী। দেকার্ত কি সংশয়বাদী? দেকার্ত হচ্ছে প্রারম্ভিক সংশয়বাদী। মানে তিনি দর্শনের শুরুতে তিনি কিন্তু সংশয় করেছেন বিষয়বস্তুকে। দর্শনের শুরুতে সত্য জ্ঞান লাভের জন্য, নিশ্চিত জ্ঞান লাভের জন্য। আর হিউম কিন্তু প্রারম্ভিক সংশয়বাদী নয়। হিউম কিন্তু সিদ্ধান্তগত সংশয়বাদী। হিউম কিন্তু শেষে এসে তার দর্শনের শেষে যখন দেখছে যে অভিজ্ঞতার দ্বারা যে জ্ঞানগুলো পাচ্ছি সেইগুলো সন্দেহযোগ্য। যেগুলো ঈশ্বরের যে জ্ঞান, যে ঈশ্বর যাকে বলছি সেটাও সন্দেহ, সেটা হচ্ছে অভিজ্ঞতার দ্বারা পাচ্ছি না। আত্মাকেও আমরা স্থায়ী আত্মা বলে কিছু পাচ্ছি না। তখন তিনি সন্দেহ করছেন শেষে এসে। এইজন্য তিনি হচ্ছে সিদ্ধান্তগত সংশয়বাদী এবং তিনি শেষে একটা লাইন বলছেন যে আ তুমি দার্শনিক হয়ে বিষয়বস্তুগুলোকে সন্দেহ করছো ঠিক আছে। তুমি কিন্তু শত দার্শনিকের কথার মধ্যে দিয়ে তুমি এটা ভুলে যেও না, তুমি একজন সাধারণ মানুষ। তুমি একজন সাধারণ মানুষের আ জীবনযাত্রায় তুমি কিন্তু গড়ে উঠেছো এবং সাধারণ মানুষের জীবন কিন্তু তুমি জিও। এই কারণে সাধারণ মানুষ হিসেবে এগুলোকে কিন্তু তিনি অস্বীকার
আ করেনি, স্বীকার করেছে। কিন্তু দার্শনিক হিসাবে তিনি কিন্তু শেষ পর্যায়ে এইগুলোকে সব সন্দেহ করেছে, সংশয় করেছে। এই গেল তোমাদের সম্পূর্ণ হিউমের দর্শন, যেটা তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। কি, কি? না হিউমের সংশয়বাদ, হিউমের আত্মা সংক্রান্ত মতবাদ, হিউমের কার্যকারণ সংক্রান্ত মতবাদ, হিউমের হচ্ছে জ্ঞান সংক্রান্ত মতবাদ সে কি? না ইয়ে ম্যাটার অফ ফ্যাক্ট আর রিলেশন অফ আইডিয়া। আর হচ্ছে হিউমের আ মুদ্রণ ধারণার তত্ত্ব, হ্যাঁ? তো এইগুলো হচ্ছে তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। এইগুলো তোমাদের পড়ালাম, বোঝালাম। বলো?